থাকে, ঠিক আছে? লুমেন ওয়াইডার থাকে আর ক্যাপিলারিতে লুমেন ওয়াইডার থাকে, এটা হচ্ছে টর্চুয়াস থাকে। কিন্তু অ্যাকচুয়ালি এন্ডোথেলিয়াল সেল যেটা থাকে, আমরা জানি যে ব্লাড ভেসেলের এন্ডোথেলিয়াল সেল সবসময় কন্টিনিউয়াস থাকে, এবং এন্ডোথেলিয়াল সেলস যেটা দ্যাট ইজ সিম্পলি স্কোয়ামাস এপিথেলিয়াম কন্টিনিউয়াস থাকে, এবং দুটো সেলের মাঝখানে টাইট জাংশন থাকে, ঠিক আছে? ফেনেস্ট্রেটেড ক্যাপিলারিতেও সেরকমই থাকার কথা, কিন্তু সাইনোসয়েডে যেটা হয় সেটা এন্ডোথেলিয়াল সেলস গুলো ডিসকন্টিনিউয়াস। ডিফারেন্সটা হচ্ছে মেইনলি এখানে যে এন্ডোথেলিয়াল সেল গুলো ডিসকন্টিনিউয়াস, ঠিক আছে? এন্ডোথেলিয়াল সেল গুলো ডিসকন্টিনিউয়াস থাকবে, এবং এই যে বেজাল ল্যামিনা যেটা সেটাও ডিসকন্টিনিউয়াস থাকে, যার জন্য হচ্ছে এন্ডোথেলিয়াল সেল এন্ড বেজাল ল্যামিনা দুই জায়গাতেই তোমার একটা গ্যাপ থাকে, এখানে দিয়ে তোমার মলিকিউলস গুলো ইজিলি পাস করতে পারে। আর ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি যেটা, সেটাতে হচ্ছে তোমার এন্ডোথেলিয়াল সেল যেগুলো থাকে সেগুলোর মধ্যে পোর্ট থাকে। সাইনোসয়েডে সেটাও থাকে, সাইনোসয়েডে ফেনেস্ট্রিও থাকে, কিন্তু একটা হচ্ছে এন্ডোথেলিয়াল সেল গুলো ডিসকন্টিনিউয়াস থাকে, বেজাল ল্যামিনা ডিসকন্টিনিউয়াস থাকে, এবং ফেনেস্ট্রিও থাকে, ঠিক আছে? কিন্তু এন্ডোথেলিয়া এন্ডোক্রাইন গ্ল্যান্ড যেগুলো, সেখানে আমরা বলছি ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি, বুঝছো? আর এন্ডোক্রাইন গ্ল্যান্ডের একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড যেগুলো, সেখানে সেল যেগুলো থাকে এপিথেলিয়াল সেলগুলো, সেগুলো একটু অ্যারেঞ্জ থাকে, কর্ডে থাকে, অথবা ক্ল্যাম্পে থাকে, অথবা ফলিকলসে থাকে। ইউজুয়ালি এন্ডোক্রাইন গ্ল্যান্ডস এর সেলগুলো অ্যারেঞ্জ থাকে কর্ডে অর ক্ল্যাম্পে থাকে, এন্ড সারাউন্ডেড বাই দা ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি। বুঝা গেছে? তার মধ্যে এন্ডোক্রাইন গ্ল্যান্ডস এর মধ্যে কি কি নাম আছে বলো তো একটু? আমরা কোনগুলো এন্ডোক্রাইন গ্ল্যান্ড পড়বো, উপর থেকে শুরু করি আমরা। তাহলে একটা আছে পিটুইটারি গ্ল্যান্ড, তোমরা এর মধ্যে এটা পড়ানো হয়েছে আর কি, পিটুইটারি গ্ল্যান্ড। তারপরে আছে পিটুইটারি, পরে কি আছে বলো? থাইরয়েড আছে, থাইরয়েড, প্যারাথাইরয়েড, আর একটা আছে কি তোমার অ্যাডনাল গ্ল্যান্ড আছে, অ্যাডনাল গ্ল্যান্ড আছে, আরো আছে তোমার আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তা আমরা আজকে এগুলো একটু আলোচনা করবো। আইলেটস তো তোমাদের বলা হয়ে গেছে। তাহলে এখানে বেসিক কথাগুলো একটু জানবা যে গ্ল্যান্ড আসলে কি। গ্ল্যান্ড সবসময় এপিথেলিয়াল ডেরিভেটিভস যারা হচ্ছে তাদের সেক্রেটরি অ্যাক্টিভিটি আছে। আর এক্সোয়ার এন্ডোক্রাইন আমরা বলছি অ্যাকর্ডিং টু প্রেজেন্স অ্যাবসেন্স অফ ডাক্ট অর অ্যাকর্ডিং টু দা সাইট অফ অ্যাকশন, যেটা আউটার সাইডে। এবং অ্যাকচুয়ালি তোমার এক্সোক্রাইন গ্ল্যান্ড যেটা, সেটা সিক্রেশন হয় সবসময়, সিক্রেট করে এক্সোসাইটোসিস থ্রু দা কোন সারফেস দিকে, কোন সারফেস দিয়ে সিক্রেশনটা হয় সেলের? এপিক্যাল সারফেস। এপিক্যাল সারফেস। আর এন্ডোক্রাইন, এন্ডোক্রাইনটা ইউজুয়ালি বেজাল সারফেস দিয়ে হয়, বেজাল সারফেস থেকে ইউজুয়ালি বেজাল সারফেস দিয়ে হয় এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এবং এই যে গ্ল্যান্ডের যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড যে সিক্রেশনটা, এটা তোমার ব্লাড ক্যাপিলারি দিয়ে যায় এবং কাজ করে কার উপরে? টার্গেট অর্গানের উপরে, ঠিক আছে? টার্গেট অর্গানের উপরে কাজ করে, এবং টার্গেট উপরে কাজ করবে কিভাবে? ওই অর্গানটাতে আবার রিসেপ্টর থাকে। তোমরা একটু এই গ্ল্যান্ডের যে স্ট্রাকচার পড়ার সময় একটু ছবিগুলো দেখো, যে ওখানে গ্ল্যান্ডে স্পেসিফিক্যালি তোমার একটা স্পেসিফিক রিসেপ্টর থাকে, যেগুলো স্পেসিফিক্যালি রিকগনাইজ করে এন্ড রেসপন্ড টু দা হরমোন। যার জন্য হবে কি, এটা থাকার জন্য এটা যখন সার্কুলেট করে ব্লাডে, এবং ইনডিসক্রিমিনেটলি সব অর্গানে এটা স্টিমুলেট করে না। যে টার্গেট অর্গানের রিসেপ্টর আছে, রিসেপ্টর টু মনে করো রিসেপ্টর ফর থাইরোট্রপিন, হ্যাঁ, সেই তোমার সেলগুলো এটা এই হরমোনে রেসপন্স করবে, ঠিক আছে? যার জন্য তোমার যখন একটা ব্লাড সার্কুলেশনে যতগুলোই হরমোন যাক, সেগুলা ইনডিসক্রিমিনেটলি সব সেলকে স্টিমুলেট করে না, ঠিক আছে? এখন আসো আমরা এন্ডোক্রাইন গ্ল্যান্ডে চলে যাই সরাসরি। কি গ্ল্যান্ড প্রথমে শুরু করব আমরা? পিটুইটারি গ্ল্যান্ড। ফার্স্টে পিটুইটারি গ্ল্যান্ড, তাই না? তাহলে পিটুইটারি গ্ল্যান্ডটা কোথায় থাকে একটু বলো? the hypophyseal fossa. হাইপোফিজিয়াল ফোসা কোথায়? আর একটু ক্লিয়ারলি বলো, একবারে বলো। সেলাটার্সিকা, অবশ্যই সেলাটার্সিকায়। দ্যাট ইজ ইন দা হাইপোফাইসিস। আমরা পিটুইটারি গ্ল্যান্ডকে আমরা হাইপোফাইসিস বলছি, যেটা হচ্ছে সেন্টারলি লোকেটেড এট দা বেস অফ দা ব্রেইন, যেখানে থাকে একটা সেরেল শেপ ক্যাভিটি অফ দা স্পিনয়েড বোন, যেটা সেলাটার্সিকা। এবং সেলাটার্সিকাটা আবার উপরে কভার থাকে কি দিয়ে? ফোল্ড অফ ডুরামেটার, দ্যাট ইজ ডায়াফ্রাগমা শেলা। হ্যাঁ, পড়েছো তোমরা? তোমার যে ক্রেনিয়াল ক্যাভিটি যদি পড়ে থাকো, ক্রেনিয়াল ক্যাভিটির তোমার বোনসটা, তাহলে ওখানে দেখবে যে উপরে মিডল ক্রেনিয়াল ফোসার মধ্যে মাঝখানে একটা সেলাটার্সিকা যেটা আছে, সেটা তো বুঝতেই পেরেছো। এবং এটা উপর দিয়ে কভার থাকে ফোল্ড অফ ডুরামেটার, দ্যাট ইজ ডায়াফ্রাগমা শেলা। এবং এটাকে আমরা বলছি পিটুইটারি গ্ল্যান্ডকে আমরা বলছি মাস্টার এন্ডোক্রাইন গ্ল্যান্ড, তাই না? মাস্টার এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলি কারণ এটা যে হরমোনগুলো সিক্রেট করে, সেটা সেই হরমোনগুলো কন্ট্রোলস দ্য সিক্রেটরি অ্যাক্টিভিটি অফ দ্য আদার
এন্ডোক্রাইন গ্ল্যান্ডস, এবং এর নিজের অ্যাক্টিভিটিটা আবার আন্ডার দ্য কন্ট্রোল অফ হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসের ইনহিবিটরি অর তোমার স্টিমুলেটরি হরমোন, দ্যাট ইজ রেগুলেটরি হরমোন প্রোডিউসড বাই হাইপোথ্যালামাস, এটুকু আমরা জানি। হ্যাঁ, এখন আসা হচ্ছে পিউটারি গ্ল্যান্ড। পিউটারি গ্ল্যান্ডের মধ্যে আমরা এখানে যদি একটু দেখি, এখানে দেখো পিউটারি গ্ল্যান্ড আবার কি কি পার্টস আছে, কনসিস্ট অফ 2 লোবস, তাই না? দুইটা লোব থাকে, দ্যাট ইজ আমরা বলি পিউটারি গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট পড়নি তোমরা, না? নো ম্যাম। আচ্ছা, পিটুইটারি গ্ল্যান্ড এটা হচ্ছে তোমার একটা, এটা ডেভেলপ করে পার্টলি ফ্রম ওরাল ectoderm এন্ড পার্টলি ফ্রম নিউরো ectoderm, ঠিক আছে? পার্টলি ফ্রম ওরাল ectoderm এন্ড পার্টলি, এখানে দেখো এটা আমরা তোমরা যেটা ইজিলি জানো যে এটা দুইটা লোব আছে, দুইটা পার্ট আছে, একটা হচ্ছে অ্যাডিনো হাইপোফাইসিস, একটা হচ্ছে নিউরো হাইপোফাইসিস, এটুকু তো জানো তাই না? তাহলে এই যে ডুয়েল অরিজিন হওয়ার জন্য হাইপোফাইসিস অ্যাকচুয়ালি কনসিস্ট অফ 2 গ্ল্যান্ডস, একটা হচ্ছে অ্যাডিনো হাইপোফাইসিস, একটা হচ্ছে নিউরো হাইপোফাইসিস। এখন দেখো দে আর অ্যানাটমিক্যালি তারা ইউনাইটেড হয়ে যায়, বাট ফাংশন থাকে, ডিফারেন্ট ফাংশন থাকে। একটা আমরা যদি বলি যে এখানে উপরে ফ্লোর অফ দ্য ডায়ানসেফালন, নিউরাল কম্পোনেন্ট, যেটা নিউরাল কম্পোনেন্ট দ্যাট ইজ অ্যারাইজেস ফ্রম দ্য ইভাজিনেশনস ফ্রম দ্য ফ্লোর অফ দ্য ডায়ানসেফালন, এবং এটা গ্রোথ করে কর্ডালি as a stalk without detaching from the brain. ডায়ানসেফালন তো বুঝেছো তোমরা, ডায়ানসেফালনের ফ্লোর থেকে এটা ইভাজিনেশন থাকে এবং এটা ডায়ানসেফালনের সাথে কানেকশনটা এটা লস হয় না, ঠিক আছে? দ্যাট ইজ আমরা এটাকে বলতে পারি এই পোরশন যেটা, সেটা হচ্ছে ফর্ম করে নিউরো হাইপোফাইসিস, এবং এটা ডেভেলপ ফ্রম দ্য ডাউন গ্রোথ অফ ডায়ানসেফালন, ঠিক আছে? আর আরেকটা পোরশন যেটা আসে সেটা হচ্ছে তোমার রুফ অফ দ্য প্রিমিটিভ ওরাল ক্যাভিটি। রুফ অফ দ্য প্রিমিটিভ ওরাল ক্যাভিটির ectodermটা আউটপাউচিং হয়, এবং কেনিয়ালি গ্রো করে, এটা ফর্ম করে রাথকিস পাউচ, ঠিক আছে? তারপর পরে আবার এই যে এখানে দেখো বেজ অফ দ্য রাথকিস পাউচ একটা কনস্ট্রিকশন অ্যাপিয়ার করে, এবং আলটিমেটলি এটা সেপারেট হয়ে যায় ফ্রম দ্য ওরাল ক্যাভিটি থেকে। এটা যখন ডেভেলপমেন্ট পড়বা তখন আরেকটু ভালো করে পড়বা, ডিটাচড হয়ে যায়। তাহলে তারপরে হচ্ছে কি এই যে তোমার রাথকিস পাউচটা আলটিমেটলি এন্ট্রির ওয়াল এটা ঠিক হয়ে যায়, এন্ট্রি রাথকিস পাউচটা সেটা হচ্ছে লুমেনটা তোমার আলটিমেটলি হয়ে যায়, ন্যারো হয়ে যায়, এটা একটা ফিশার তৈরি করে, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি বলছি যে এটা ডেভেলপ ফ্রম দুইটা থেকে আসে, একটা ওরাল ectoderm থেকে আসে, সেটা অ্যাডিনো হাইপোফাইসিস, আর তোমার ডাউন গ্রোথ অফ ডায়ানসেফালন দ্যাট ইজ নিউরো ectoderm থেকে আসে নিউরো হাইপোফাইসিস। আর পরে এটা অ্যানাটমিক্যালি এটা ফিউজ হয়েছে, বাট এদের ফাংশন ডিফারেন্ট থাকে। তাহলে এদের স্ট্রাকচার ডিফারেন্ট হবে, ফাংশন ডিফারেন্ট, এবং এদের এমব্রিওলজিক্যালি এটা ডিফারেন্ট থাকে। কিন্তু এটা যে তোমার ডায়ানসেফালন থেকে আসলো, ডায়ানসেফালনের সাথে এটা কানেকশনটা বা এটা অ্যাটাচ থাকে বা কানেকশনটা এটা রয়ে যায় উইথ দ্য মানে বেজ অফ দ্য ব্রেনের সাথে, বাইটা কি বলে এটাকে ইনফান্ডিবুলার স্টক দিয়ে। এগুলো তোমরা জানো যে তোমার পিটুইটারি গ্ল্যান্ড, যেটা পিটুইটারি গ্ল্যান্ডটা কার সাথে, ব্রেনের সাথে বা পরে হাইপোথ্যালামাসের সাথে কানেক্টেড থাকে বাই থ্রু দ্য ইনফান্ডিবুলার স্টক দিয়ে বা ইনফান্ডিবুলাম দিয়ে। তাহলে আমাদের এখানে দুইটা গ্ল্যান্ড থাকতেছে বা দুইটা পোর্শন থাকে, অ্যাকচুয়ালি দুইটা গ্ল্যান্ডুলার পার্ট পারি আমরা, একটা হচ্ছে তোমার অ্যান্টেরিয়রলি হচ্ছে অ্যাডিনো হাইপোফাইসিস, পোস্টেরিয়রলি নিউরো হাইপোফাইসিস। এই দুইটার মধ্যে ডিফারেন্স কি বলতে পারো? ফাংশনাল ডিফারেন্স, আলাদা আলাদা সিক্রেশন। বলো। ম্যাম একটা রেগুলেটর আর একটা নিউরোলজিক্যালি রেগুলেটর। হ্যাঁ হ্যাঁ, কিন্তু একটু দেখো এখানে যে এটা একটা অ্যাডিনো হাইপোফাইসিস যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল সেল, গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল সেল থাকে, কিন্তু এখানে কোনো গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম থাকে না, এটা নিউরাল সিক্রেটরি টিস্যু থাকে, ঠিক আছে? তাহলে এমব্রিওলজিক্যালি তোমার আমরা বলবো পিটুইটারি গ্ল্যান্ড ডেভেলপ ফ্রম 2 সোর্সেস, একটা হচ্ছে তোমার নিউরো হাইপোফাইসিস ফ্রম দ্য নিউরো ectoderm, that is it arises from the down growth of the diencephalon, আর adeno hypophysis it develops from ectoderm, that is the ectoderm of the primitive oral cavity. এখন আসো এখানে আমরা এই জায়গাতে দেখি, এটা হিস্টোলজিক্যাল স্ট্রাকচার না, তারপর আমরা দেখাচ্ছি এখানে যে এই যে অ্যাডিনো হাইপোফাইসিস, যেটাকে যদি আমি বলি যে এটা অ্যাডিনো হাইপোফাইসিস, কোন পোর্শনটা, এই পোর্শনটা, তাই না? অ্যাডিনো হাইপোফাইসিস। তাহলে অ্যাডিনো হাইপোফাইসিস বা অ্যান্টেরিয়র পোর্শন, এটার মধ্যে আবার আমরা এটাকে ডিভাইড করেছি, এটা গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল সেল বলছি আমরা, এখানে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল সেল থাকে, এবং এটা আবার ডিভাইডেড ইনটু 3 পোর্শন। এখানে দেখাই তোমাদের, এখানে অ্যাকচুয়ালি এটা তিনটা, মানে তোমার অ্যাডিনো হাইপোফাইসিস যেটা, এটা ডিভাইডেড ইনটু 3 পার্টস। কি কি আছে নাম বলতে পারবা?
Pars distalis, pars tuberculis, হ্যাঁ pars তো Pars intermedius. intermediate. পার্স ডিস্টালিস Yes, pars tuberculis and pars intermediate. খিদে এখানে একটা তোমার এইখানে এই জায়গাতে একটা তোমার থাকে ইয়ে হাইপোফেশিয়াল ক্লেফট থাকে একটু এখানে দেখাই এই জায়গাটা এখানে থাকে হাইপোফেশিয়াল একটা ক্লেফট এটাকে বলবো আমরা ম্যাক্সিমাম পোরশন যেটা এন্টেরিয়র ম্যাক্সিমাম পোরশন সেটা হচ্ছে পার্স ডিস্টালিস যেটা তোমার সিকিউটরি পোরশন অ্যাকচুয়ালি সিকিউটরি পোরশন বা গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল সেল থাকে একটা হচ্ছে পার্স টিউবারলিস এখানে যেটা কেনিয়াল পোরশন দ্যাটস সারাউন্ডস দ্য ইনফান্ডিবুলাম আর এখানে থাকে একটা পার্স ইন্টারমিডিয়াস তাই না পার্স ইন্টারমিডিয়েট যেটা হচ্ছে তোমার হাইপোফেশিয়াল ক্লেফটের পিছনে থাকে এবং হাইপোফেশিয়াল ক্লেফটটা হচ্ছে তোমার এখানে দ্যাট ইজ ইটস এ রো অফ এটা হচ্ছে ক্লেফট থাকে বা একটা যে রো অফ ফলিকুলস থাকে এটা পার্স ইন্টারমিডিয়াস দেখেছো এখানে যেগুলো তোমার ফলিকুলের মতো সিস্ট লাইক বা ফলিকুলের মতো অ্যারেঞ্জমেন্ট থাকে এটা পার্স ইন্টারমিডিয়াস অ্যাকচুয়ালি এটা আমাদের অত দরকার নেই হ্যাঁ আর এখানে পার্স টিউবালিস কেনিয়াল পার্ট এখানে কিছু সেল থাকে আর মেইন পার্টটা হচ্ছে তোমার পার্স ডিস্টালিস এখন এন্ডোক্রাইন সেল আমরা এপিথেলিয়াল সেল বলছি যেখানে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল সেল থাকে ইট ইজ এন্ডোক্রাইন গ্ল্যান্ড তাহলে এন্ডোক্রাইন গ্ল্যান্ডে কি বেশি থাকবে সেল তো থাকছে সেক্রেটরি সেল থাকছে সেক্রেটরি সেলস এবং এগুলো সারাউন্ডেড বাই দ্য ডিফিউজ নেটওয়ার্ক অফ দ্য ফেনেস্ট্রেটেড ক্যাপিলারিজ তাই না তাহলে এখানে সেলগুলো কিভাবে থাকে আমরা আগে বলেছি যে সেলস গুলো অ্যারেঞ্জ থাকে কর্সে অর ক্ল্যাম্পে অ্যারেঞ্জ থাকে একটা জিনিস খেয়াল রাখো যে এন্ডোথেলিয়াল এন্ডোক্রাইন গ্ল্যান্ডস সেল সবসময় অ্যারেঞ্জ থাকবে কর্ডে বা ক্ল্যাম্পে অথবা ফলিকুলে ফলিকুলটা কোথায় থাকে শুধুমাত্র ফলিকুলার অ্যারেঞ্জমেন্ট থাকে কোন জায়গায় এক জায়গায় শুধু থাকে কোথায় থাইরয়েড গ্ল্যান্ডে থাইরয়েড গ্ল্যান্ডে ভেরি গুড থাইরয়েড গ্ল্যান্ডে থাকে তোমার ফলিকুলার অ্যারেঞ্জমেন্ট বাকি সব জায়গায় কর্ডে থাকে কর্ডে বা ক্ল্যাম্পে থাকে যেটা স্টেট রেগুলার কর্ডে হতে পারে বা অ্যানাস্টোমোটিং কর্ডেও হতে পারে এন্ড সারাউন্ডেড বাই দ্য ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার অফ দ্য এন্ডোক্রাইন গ্ল্যান্ড এটা সবসময় মনে রাখতে হবে আমরা যদি এখানেও দেখি এখানে দেখো সেলগুলো অ্যারেঞ্জিং এই যে সেলস অ্যারেঞ্জ ইন দ্য কর্ড এখানে ওভাবে দেখানো হয়নি কর্ড কিন্তু এখানে হচ্ছে তোমার সারাউন্ডেড বাই দ্য ক্যাপিলারিজ আর একটু দেখি আমরা আচ্ছা ক্যাপিলারি আঁকা তো তোমরা পারোই আমরা যেটা এখানে আঁকানো প্র্যাকটিস করি বা খাতা দেখেছো কিনা তোমরা যেখানে সেলগুলোকে আমরা এইভাবে না দিই সেগুলোকে আমরা কর্ডে দেখাই কর্ডে এবং সারাউন্ডেড বাই দ্য ক্যাপিলারিজ এখন এখানে সেল কি কি আছে বলো Chromophile. there are broadly two groups of the cells থাকে according to the staining affinity there are two broad groups of cells according to staining affinity that is chromophobe cell chromophile cell chromophobe cell কোনটাকে বলছি আমরা এখানে দেখো এই যে এগুলো হচ্ছে chromophobe cell যেগুলো স্টেইন করে উইকলি অর তোমার উইকলি স্টেইন করে অথবা স্টেইনই নেয় না কারণ এদের মধ্যে কোনো সিক্রেটরি গ্র্যানুলস থাকে না হ্যাঁ যার জন্য এরা স্টেইন নেয় না হেমাটোক্সিলিনোসিন স্টেইন দিলে এরা স্টেইন নেয় না দ্যাট ইজ বা উইকলি স্টেইন নেয় দ্যাট ইজ chromophobe cell আর এগুলো হচ্ছে ক্রোমোফিল সেল যেগুলো হচ্ছে স্টেইন নেয় এবং এগুলোর মধ্যে আবার দুই টাইপের আছে একটা হচ্ছে অ্যাসিডোফিল সেল এন্ড দ্য বেসোফিল সেল অ্যাকর্ডিং টু দা কিসের উপর ডিপেন্ড করব আমরা টু দা অ্যাফিনিটি টু দা অ্যাসিডিক এন্ড বেসিক ডাই যেগুলো অ্যাসিডিক ডাই স্টেইন করে দ্যাট ইজ আমরা জানি যেটা পিঙ্কিশ কালার হয় সেটা অ্যাসিডোফিল সেল এবং যেগুলো ব্লুইশ স্টেইন নেয় সেগুলো হচ্ছে বেসিক বেসোফিল সেল ক্লিয়ার এগুলো এটুকু আমার মনে হয় তোমরা জানো তাই না Antipitytary বা adenohypophysis এ মেইনলি এটা হচ্ছে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম এখানে থাকে দ্যাট ইজ দা সেল যেগুলো শিরো সেলগুলো অ্যারেঞ্জ থাকে এটা কর্ডসে থাকে কর্ডে অ্যারেঞ্জ থাকে এবং সারাউন্ডেড বাই দা প্রফিউজ ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি নেটওয়ার্ক শুধু ক্যাপিলারি বললে হবে না এখানে ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি নেটওয়ার্ক থাকবে এবং সেলগুলো হচ্ছে ব্রডলি টু টাইপস হয় একটা হচ্ছে ক্রোমোফোব সেল ক্রোমোফিল সেল ক্রোমোফোব সেল যেগুলো সেগুলো হচ্ছে স্টেইন নেয় না সাধারণত বা উইকলি স্টেইন নেয় এন্ড ক্রোমোফিল যেগুলো সেগুলো স্টেইন নেয় অ্যাকর্ডিং দ্যাট স্টেইনিং অ্যাফিনিটি আছে সেগুলো হচ্ছে ক্রোমোফিল সেল এন্ড ক্রোমোফিল সেলের মধ্যে আবার আছে যেগুলো হচ্ছে তোমার অ্যাকর্ডিং টু দেয়ার অ্যাফিনিটি ফর বেসিক এন্ড অ্যাসিডিক ডাইস দেয়ার অ্যাসিডোফিল সেল এন্ড দ্য বেসোফিল সেল এখন অ্যাসিডোফিল সেল এবং বেসোফিল সেলের মধ্যেও আবার কতগুলো টাইপ আছে সেগুলো হচ্ছে এদের কাজ কি আসলে হরমোন রিলিজ করে তাই না হরমোন রিলিজ করে ইনটু দা সারাউন্ডিং ক্যাপিলারিজ তাহলে এই যে হরমোন যে রিলিজ করছে অ্যাকর্ডিং টু দা তোমার হরমোন যে প্রডিউস করে হরমোনের নামের উপর মানে বেসিস করে এদের নাম আছে কি কি নাম বলো তো থাইরোট্রপিন সোমাটোট্রপিন আমি তোমাদের এখানে দেখো ক্রোমোফোব সেল দেখো এটা ক্রোমোফোব সেল দ্যাট ইজ স্টেইন নেয় নাই আর এটা হচ্ছে ক্রোমোফিল সেল হচ্ছে এগুলো এটা অ্যাসিডোফিলিক সেল এটা বেসোফিলিক সেল বুঝা গেছে এখানেও দেখতে পারো তোমরা দেখো কোর্স অফ দা সেল অফ দা কোর্স সেপারেটেড বাই দা সাইনোসয়েডাল ক্যাপিলারি
সাইনোসয়েডাল ক্যাপিলারি এগুলো হচ্ছে তোমার এই যে এগুলো বেজোফিল সেল, এই যে পিঙ্কিশ গুলো অ্যাসিডোফিল সেল, তো বুঝতেই পেরেছো। এবং যেগুলো স্টেন নেয় না, এই যে এগুলো হচ্ছে ক্রোমোফোর সেল। এখন আসি আমরা এখানে যে অ্যান্টিপিউটারি, দ্যাট ইজ অ্যাডিনোহাইপোফাইসিস। এখানে দেখো এটা হচ্ছে ক্রোমোফোর সেল, এটা অ্যাসিডোফিলিক সেল এন্ড দা বেজোফিলিক সেল। বেজোফিল সেল এন্ড অ্যাসিডোফিলিক সেলের মধ্যে আবার আছে তোমার সোমাটোট্রপিক সেল এন্ড দা মেমোট্রপিক সেল। ঠিক আছে, অ্যাকর্ডিং টু দা হরমোন দে প্রোডিউস, তাদের নাম হচ্ছে সোমাটোট্রপিক। এখানে যে সেলগুলো আছে তার মধ্যে যেগুলো গ্রোথ হরমোন রিলিজ করে দ্যাট ইজ সোমাটোট্রপিক সেল, যেগুলো তোমার প্রোলেকটিন রিলিজ করে দ্যাট ইজ মেমোট্রপিক। আর বেজোফিলের মধ্যে কি আছে? বেজোফিলের মধ্যে কি হবে এটা বলো, এটা কি বলবো আমরা? দেখতে পাচ্ছো? কর্টিকোট্রপিক, কর্টিকোট্রপিক সেল, থাইরোট্রপিক, আর এগুলো হচ্ছে গোনাডোট্রপিক। ঠিক আছে, তোমাদের তো সিলেবাস শেষ, এগুলো তোমরা জানো যেগুলো কি কি করে, তাই না? এবং এই যে গ্ল্যান্ড গুলো আছে, এই সেল গুলো আছে, এদের সিক্রেটরি যে অ্যাক্টিভিটি গুলো আছে, এরা আবার কন্ট্রোল করে দা সিক্রেটরি অ্যাক্টিভিটি অফ দা এই অ্যাড্রিনাল কর্টেক্স, থাইরয়েড গ্ল্যান্ড যা যা আছে, আদার এন্ডোক্রাইন গ্ল্যান্ডের সিক্রেটরি অ্যাক্টিভিটি গুলোকে কন্ট্রোল করে। এবং এদের মানে সিক্রেশনটা আবার কন্ট্রোল হয় বাই ফ্রম দা হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস থেকে এরা কন্ট্রোল হয় কিভাবে? ম্যাম আরো কন্ট্রোলিং হরমোন রিলিজ ম্যাডাম বলো। ইনহিবিটরি ইনহিবিটরি বা স্টিমুলেটরি হরমোন, তাই না? সেই হরমোন দিয়ে, কিন্তু হরমোনটা এখানে আসে কিভাবে, কিভাবে বলবা? আমরা জানি, আমরা বলেছি যে হাইপোথ্যালামাসের সাথে এটা কানেক্টেড থাকে। Hypothalamic hypophyseal tract. হ্যাঁ, বলো, আবার বলো। Hypothalamic hypophyseal tract. হাইপোথ্যালামো হাইপোফাইশিয়াল, এইটা একটা দেখো, খেয়াল করেছো? এগুলো তোমরা সব পড়েছো। এটা নিউরোহাইপোফাইসিস কানেক্টেড টু দা হাইপোথ্যালামাস থ্রু দা হাইপোথ্যালামো হাইপোফাইশিয়াল ট্র্যাক্ট, দ্যাট ইজ নার্ভ ট্র্যাক্ট। হ্যাঁ, আর একটা অ্যান্টিপিউটারি যেটা, সেটা আছে কানেক্টেড থাকে থ্রু দা হাইপোথ্যালামো হাইপোফাইশিয়াল পোর্টাল সিস্টেম, তাই না? জি ম্যাডাম। হাইপোথ্যালামো দুই ভাবে কানেক্টেড থাকে। পিটুইটারি গ্ল্যান্ড কানেক্টেড টু হাইপোথ্যালামাস, কি দিয়ে কানেক্ট থাকে? অ্যান্টিপিউটারি কানেক্ট থাকে বাই দা পিটুইটারি যেটা, সেটা কানেক্টেড থাকে বাই থ্রু দা হাইপোথ্যালামো হাইপোফাইশিয়াল পোর্টাল ট্র্যাক্ট দিয়ে। আর এটা হচ্ছে নার্ভ ট্র্যাক্ট দিয়ে, নার্ভ ট্র্যাক্ট, দ্যাট ইজ হাইপোথ্যালামো হাইপোফাইশিয়াল ট্র্যাক্ট। ইট ইজ দা নার্ভ ট্র্যাক্ট, মানে এটা এক্সোন, জাস্ট এক্সোন গুলা থাকে। হ্যাঁ, আমি আরেকটু পরে আসতেছি। তাহলে আমাদের এখানে এই জায়গাগুলা আমরা জানি যে পিটুইটারি অ্যান্টিপিউটারি গ্ল্যান্ড যেটা, সেটা হচ্ছে কোর্স অফ দা সেলস আর এন্ডোক্রাইন সেলস, যেগুলা এপিথেলিয়াল সেলস দ্যাট আর অ্যারেঞ্জ ইন কোর্স সারাউন্ডেড বাই দা প্রফিউজ ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি নেটওয়ার্ক। এবং এই সেলগুলা তোমার দুই টাইপের সেল থাকে, একটা ক্রোমোফোর সেল এন্ড ক্রোমোফিল সেল। ক্রোমোফোর সেল যেগুলো হচ্ছে স্টেইন নেয় না, হ্যাঁ, বিকজ দে হ্যাভ নো, মানে তোমার সিক্রেটরি গ্র্যানুলস। আর বেজোফিল সেল যেগুলা, ক্রোমোফিল সেল, সেটা আবার দুই রকম আছে, একটা হচ্ছে বেজোফিল সেল এন্ড অ্যাসিডোফিল সেল according to the affinity for basic and acidic dyes. তার মধ্যে তোমার যে হরমোন সিক্রেট করে, সেই হরমোনের নামের উপরে এদের বিভিন্ন সেলগুলোর নাম আছে। অ্যাসিডোফিলিক সেলের মধ্যে সোমাটোট্রপিক এন্ড মেমোট্রপিক, বা তোমার এখানে আছে কর্টিকোট্রপিক, থাইরোট্রপিক এন্ড দা গোনাডোট্রপিক। এইখানে তোমার এগুলো যে আবার পরে কি করে, এইসব তো তোমরা ফিজিওলজি বা ফিজিওলজি, তাই না? এগুলো ফিজিওলজিতে পড়েছো, এগুলো তো আমরা এখানে যাবো না। আমাদের স্ট্রাকচারটা হলো এরকম। এখানে আমি যদি এই পাশে দেখাই তোমাদেরকে, স্লাইড যখন দেখবা তোমরা এইটা দেখবে, এই স্লাইডটা, দ্যাট ইজ অ্যান্টিপিউটারি গ্ল্যান্ড। এখানে তোমার প্রচুর এরকম সেল পাবে, যে সেলগুলো কিছু স্টেইন আছে, কিছুগুলা লাইট, তোমার লাইট স্টেইন নেই, বাকিগুলা ডার্ক স্টেইন নেই। তার মধ্যে ক্রোমোফিল সেল, এই যে সারাউন্ডেড বাই দ্য ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি, ঠিক আছে? আর এখানে আছে পোস্টেরিয়রলি যেটা থাকে, সেটা হচ্ছে তোমার পার্স ইন্টারমিডিয়াস। এটা হচ্ছে সিস্ট লাইক বা ফলিকুল লাইক অ্যারেঞ্জমেন্ট থাকে সেলের, এটা তো মানে ইম্পর্টেন্ট না। উপরে যে পার্স টিউবারিস আছে, সেই পার্স টিউবারিস যেটা, সেটা হচ্ছে তোমার সারাউন্ডিং দ্য ইনফান্ডিবুলাম। এবং এখানে বেশিরভাগ সেল যেগুলো থাকে, সেগুলো অ্যারেঞ্জ থাকে অ্যালং দ্য ব্লাড ভেসেল, কর্ডে থাকছে অ্যালং দ্য ব্লাড ভেসেল। এবং দেয়ার কি অ্যাকচুয়ালি দেয়ার তোমার সেলগুলো তোমার গোনাডোট্রপিন আর কি, দ্যাট ইজ গোনাডোট্রপিক হরমোন যে সিক্রেট করে, সেই সেলগুলো ইউজুয়ালি এখানে থাকে। বুঝা গেছে? এখন আসো হচ্ছে নিউরোহাইপোফাইসিস। নিউরোহাইপোফাইসিস, এটা আমরা কি বলবো নিউরোহাইপোফাইসিস কে? এখানে দেখো, হ্যাঁ, এটা আবার কনসিস্ট অফ টু পার্টস। একটা দেখো, এই মেইন পোরশন যেটা, সেটাকে বলছি আমরা পার্স নার্ভোসা, আর এটা হচ্ছে ইনফান্ডিবুলাম। ঠিক আছে, এর কনসিস্ট অফ টু পার্টস, পার্স নার্ভোসা এন্ড ইনফান্ডিবুলাম। এর মধ্যে আর আছে দুইটা পার্ট, মিডল নিউরোস্টিম। ঠিক আছে, এবং অ্যাকচুয়ালি এখানে তোমার সিক্রেটরি সেল থাকে না, কোনো সিক্রেটরি সেল এখানে নাই, দ্যাট ইজ গ্ল্যান্ডুলার সেল থাকে না এখানে। কি থাকে এখানে বলো, কি থাকে?
কি দিয়ে তৈরি Neuronal দেখতে tract. পাচ্ছ? হ্যাঁ, Neuronal Axon, madam. axon, neurosecretory axon of the cell bodies of supraoptic and paraventricular nucleus of hypothalamus. এর আগের দিন হাইপোথ্যালামাসে পড়েছো, তাছাড়া তোমার ফিজিওলজিতে পড়ে আসছো যে হাইপোথ্যালামাসে যতগুলো নিউক্লিয়াস আছে তার মধ্যে দুটো নিউক্লিয়াস আছে সুপ্রাঅপটিক এন্ড প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস, তাদের যে এক্সন আছে এই এক্সন গুলা এখানে কানেক্টেড, এক্সন গুলা দিয়ে এটা কানেক্টেড থাকে উইথ দ্য পোস্টেরিয়র পিটুইটারির সাথে, পার্স নার্ভাসের সাথে, এন্ড এই এক্সন গুলা যে আছে এই এক্সন ফর্ম করছে হাইপোথ্যালামো Neurotransmitter. হাইপোফাশিয়াল ট্র্যাক্ট। ঠিক আছে, হাইপোথ্যালামো এক্সনস অফ দা তোমার সুপ্রাঅপটিক এন্ড প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াই ফর্ম দা হাইপোথ্যালামো হাইপোফাশিয়াল ট্র্যাক্ট। এবং এই যে তোমার এক্সন গুলা এখানে পার্স নার্ভাসে থাকে, এই এক্সন গুলা থাকবে এবং নার্ভ টার্মিনাল থাকে। এক্সন এবং এদের কি থাকে এখানে, যেখানে তোমার টার্মিনাল পোর্শনটা থাকে এটা ডাইরেক্টলি দ্যাট ইজ হেরিং বডি, যেগুলো লাইট মাইক্রোস্কোপে ইজিলি দেখা যাওয়ার কথা। ঠিক আছে, আর কি থাকবে এখানে, যেখানে নার্ভাস টিস্যু থাকে, নার্ভ ফাইবারস থাকে, তার সাথে এটা তো নার্ভাস টিস্যু, তাই না? তাহলে কি থাকবে আর বলো, কি থাকবে বলো? Supporting সেল থাকবে, অবশ্যই সাপোর্টিং সেল থাকবে। সাপোর্টিং সেল বেশি থাকবে না নার্ভ ফাইবার বেশি থাকবে? Madam, nerve fiber বেশি থাকবে। নার্ভ ফাইবার থাকে, কিন্তু আমরা জানি যে এগুলো সবগুলোই সাপোর্টিং টিস্যু। তোমার এখানে সাপোর্টিং টিস্যুটা হচ্ছে তোমার হাইলি ব্রাঞ্চ, এখানে আমি একটু দেখাই তোমাদের, এই যে এখানে এগুলো পিটুইসাইট, হাইলি ব্রাঞ্চ গ্লিয়াল সেল দ্যাট ইজ পিটুইসাইট। এবং তোমার নিউরো হাইপোফাইসিসের 25% ভলিউম তারা কম্প্রাইজ করে। তাহলে এই যে নিউরো হাইপোফাইসিস যে আছে সেখানে তোমার কি থাকছে তাহলে, যে এক্সনস থাকে, তাই না? এক্সন অফ দ্য সুপ্রাঅপটিক এন্ড প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াসের এক্সন থাকে, এক্সনের ডাইলেটেড পার্ট যেটা টার্মিনাল পার্ট যেখানে সিক্রেশন গুলো স্টোর থাকে দ্যাট ইজ হেরিং বডি এন্ড দে সাপোর্টেড বাই দা নিউমারাস তোমার গ্লিয়াল সেল দ্যাট ইজ পিটুইসাইট। আর হচ্ছে তোমার ফেনেস্ট্রেটেড ক্যাপিলারিজ, এই সিক্রেশন গুলো যে রিলিজ হবে কোথায়, ইনটু দা ফেনেস্ট্রেটেড ক্যাপিলারিজ এন্ড দেন to the general circulation. বুঝতে পেরেছো? শোনা যায়? জি ম্যাডাম। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এখানে আরেকটু আমি এখানে চলে যাই, এটা দেখাতে সুবিধা। এটা হচ্ছে এক্সন অফ দা, মানে তোমার অনেক থাকে, প্রায় মানে তোমার লাখের মতো আনমাইল্টেড এক্সনস অফ সুপ্রাঅপটিক এন্ড প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস অফ দা হাইপোথ্যালামাস। এবং এখানে তোমার এটা সাপোর্টেড বাই দা হাইলি ব্রাঞ্চ গ্লিয়াল সেল দ্যাট ইজ পিটুইসাইট থাকবে। আর এই যে এখানে তোমার কি বলবো এটাকে, ফেনেস্ট্রেটেড ক্যাপিলারিজ থাকছে। ঠিক আছে, এবং এই যে এক্সন গুলো আছে এই এক্সন গুলো ফর্ম করবে হাইপোথ্যালামো হাইপোফাশিয়াল ট্র্যাক্ট। আচ্ছা, তাহলে এটাকে আমরা কি বলছি, এই দুইটার মধ্যে যদি এখন আমি ডিফারেন্স বলি, আর অ্যাকচুয়ালি পোস্টেরিয়র লোব যেটা বলতেছি আমরা এখন, এই যে পোস্টেরিয়র লোব বা নিউরো হাইপোফাইসিস যেটা, অ্যাকচুয়ালি এটাকে আমরা গ্ল্যান্ড বলা যায় না, এটাকে একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড আমরা বলতে পারছি না, রাদার ইট ইজ অ্যান স্টোরেজ সাইট অফ নিউরোসিক্রেশন, স্টোরেজ সাইট অফ নিউরোসিক্রেশন অফ নিউরনস অফ সুপ্রাঅপটিক এন্ড প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস অফ দা হাইপোথ্যালামাস। বুঝতে পেরেছো নাকি বোঝা যায় নাই? এটাকে অ্যাকচুয়ালি এন্ডোক্রাইন বলো, এটাকে এইভাবে আমরা এন্ডোক্রাইন গ্ল্যান্ড বলতে পারবো না, এটা আমরা মানে নিউরো হাইপোফাইসিস বলছি, কিন্তু এখানে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল সেল থাকে না। এবং এখানে দেখো একটা ডিফারেন্স সবসময় পড়তে হয় তোমাদের, যে পোস্টেরিয়র পিটুইটারির সাথে অ্যান্টেরিয়র পিটুইটারির মধ্যে ডিফারেন্স কি। হ্যাঁ, অ্যান্টেরিয়র পিটুইটারির সাথে পোস্টেরিয়র পিটুইটারির ডিফারেন্স কি একটা, অথবা পোস্টেরিয়র পিটুইটারির সাথে আদার এন্ডোক্রাইন গ্ল্যান্ডের ডিফারেন্স কি। অ্যান্সার কিন্তু একই, অ্যান্সার একটাই, সেটা হলো তোমার যে এখানে পোস্টেরিয়র পিটুইটারিতে কোনো এই যেরকম গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল সেল থাকে না, গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল সেল থাকে না। কি থাকবে এখানে বলো, কি থাকবে? unmilted exons থাকবে। এক্সনস অফ দা Exons থাকবে। নিউরনস, তাই না? এক্সনস অফ দা নিউরনস থাকবে সাপোর্টেড বাই দা তোমার গ্লিয়াল সেল দ্যাট ইজ পিটুইসাইট এন্ড দা ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি, এগুলো। আর এখানে তোমার সিক্রেটরি সেল থাকবে, এন্ডোক্রাইন গ্ল্যান্ড যেগুলো আছে সেগুলো সবগুলো সিক্রেটরি সেল থাকবে দ্যাট আর অ্যারেঞ্জ ইন দ্য কর্স অর ক্ল্যাম্পস থাকে অর ফলিকলস, যেভাবে হোক এভাবে অ্যারেঞ্জ থাকবে এন্ড সারাউন্ডেড বাই দা ফেনেস্ট্রেটেড ক্যাপিলারিজ। ঠিক আছে, এখন এমনি আমি যদি দুটোর মধ্যে ডিফারেন্স বলি, তাহলে এখানে কিন্তু এটা ডেভেলপ ফ্রম আরেকটা ডেভেলপমেন্টাল ডিফারেন্স আছে, দ্যাট ইজ ইট ইজ ডেভেলপ ফ্রম নিউরাল ক্রেস্ট সরি নিউরোএক্টোডাম থেকে ডেভেলপ করে, আর এটা ডেভেলপ করে ফ্রম Oral ectoderm। ওরাল এক্টোডাম।
ঠিক আছে। আরেকটা জিনিস খেয়াল করো যে এই যে এন্ডোক্রাইন গ্ল্যান্ডস গুলা যে আছে, যে কোনো জাতি থাকে এন্ডোক্রাইন গ্ল্যান্ডের সেল গুলো আছে, এরা কিন্তু সিনথেসাইজ করে, সিনথেসাইজ দ্য হরমোন, সিনথেসাইজ স্টোর এন্ড রিলিজ অফ দ্য হরমোনস। সিনথেসাইজ করবে, এদের স্টোর থাকবে, তারপর যখন দরকার হয় তখন তারা রিলিজ করে হরমোনস ইনটু ব্লাড ক্যাপিলারিজ। কিন্তু এখানে দেখো এখানে সিনথেসিস হয় না, এরা জাস্ট এখানে স্টোর রাখে তারপর রিলিজ করে। সিনথেসিসটা কোথায় হচ্ছে? ম্যাডাম সেরাপোডিক্সের মধ্যে। সুপ্রাঅপটিক প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস। হ্যাঁ, এরা কখনোই তোমার ইয়ে করে না, সিনথেসিস করে না হরমোন, ঠিক আছে। বরং এটা হচ্ছে স্টোরেজ সাইট অফ দা নিউরোসিক্রেটরি হরমোনস, যেটা তোমার সিক্রেশন হচ্ছে, সিনথেসিস হয় ফ্রম দা সুপ্রাঅপটিক এন্ড প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থেকে, এবং ওখানে স্টোর থাকে, স্টোর থেকে এটা রিলিজ হয়। তাহলে দুইটা বেসিক ডিফারেন্স, এটা হচ্ছে তোমার গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল সেল থাকে, এখানে নিউরোসিক্রেটরি এক্সোনস থাকে, তাই না, নিউরোসিক্রেটরি এক্সোনস এন্ড দ্য টার্মিনালস থাকে। আর এখানে তোমার এটা সিনথেসিস করে, স্টোরেজ করে, রিলিজ করে, এটা সিনথেসিস করে না, স্টোর এন্ড রিলিজ করে, এন্ড দেন ইনটু দা জেনারেল সার্কুলেশন। ক্লিয়ার? হ্যাঁ, কিন্তু বেশি কিছু তো এখানে নাই। এখন আসো দেখো, আমি আরেকটা জিনিস বলি যে এখানে হরমোন কি রিলিজ করে। এখানে তো বললাম এই হরমোনগুলো রিলিজ করে, কি হরমোন রিলিজ করবে এখানে? ADH আর অক্সিটোসিন। এখানে একটু দেখো, এই জিনিসটা এমনি হাতে আঁকা ছিল, এখানে দেখো এটা হলো তোমার এই নার্ভ ফাইবার, দেখেছো? এই যে নার্ভ ফাইবার গুলো থাকছে, এবং এখানে এই যে পিটুইটারি সাইট, কালো গুলো দেখিয়েছি শুধুমাত্র নিউক্লিয়াস। তোমার এই হাইলি ব্রাঞ্চ গুলো আমি এখানে দেখিয়েছি, অ্যাকচুয়ালি এরকম হবে, এভাবে আঁকতে হবে পিটুইটারি সাইট গুলা, ঠিক আছে। আর তোমার ফেনেস্ট্রেটেড ক্যাপিলারিজ থাকবে, এই তো ডাইলেটেড অফ দ্য হেরিং বডিজ। এখন আসো, এখানে যদি আমরা দেখাই যে পোস্টেরিয়র পিটুইটারি, দেখো পোস্টেরিয়র পিটুইটারি এটা হচ্ছে আসছে কোথা থেকে? সুপ্রাঅপটিক এন্ড প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস অফ হাইপোথ্যালামাস। তাহলে সুপ্রাঅপটিক এন্ড প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থেকে যে সিক্রেশন গুলো আসবে, এটা আসবে থ্রু দা হাইপোথ্যালামো হাইপোফ্যাসিয়াল ট্র্যাক্ট দিয়ে টু দা পার্স নার্ভোসা। এখান থেকে রিলিজ হবে অ্যান্টিডায়োটিক হরমোন এন্ড অ্যান্টিডায়োটিক হরমোন। সুপ্রাঅপটিক নিউক্লিয়াস থেকে আসবে অ্যান্টিডায়োটিক হরমোন। এটার কাজ কি? ম্যাডাম এটা ডিস্টাল কনভলিউটেড এন্ড কালেক্টিং ডার্ক সেল ও মানে পারমিটিভিটি বাড়ায়, তাই না? পারমিটিভিটি বাড়ায়, দ্যাট ইজ ইনক্রিজ অ্যাবজর্পশন অফ দ্য ওয়াটার। বা আমরা বলতে পারি যে ডিক্রিজেস ইউরিন ভলিউম, ডিক্রিজ ইউরিন ভলিউম বাই ইনক্রিজিং দ্য অ্যাবজর্পশন অফ দ্য ওয়াটার, তাই না? ডিফিউশন অফ দ্য ওয়াটার। এন্ড যখন তোমার এখানে সুপ্রাঅপটিক নিউক্লিয়াস লিশন হবে, তখন কি হবে? পড়েছো তোমরা ফিজিওলজি, আজকে লিশনে আমি যাব না, জাস্ট একটুখানি বলি। ডায়াবেটিক ইনসিপিডাস কি হবে? হ্যাঁ, ডায়াবেটিস ইনসিপিডাস হবে, তখন ইউরিন কনসেন্ট্রেশন বেড়ে যাবে ম্যাম। হ্যাঁ, কনসেন্ট্রেশন হবে হবে না ম্যাম, হ্যাঁ। ভলিউম বেড়ে যাবে। হবে না, কারণ হচ্ছে এটা লস অফ রেনাল ক্যাপাসিটি টু কনসেন্ট্রেট ইউরিন। তাহলে লার্জ তোমার অ্যামাউন্ট বা লার্জ কোয়ান্টিটিস অফ দা ওয়াটার যেটা রিমুভ হয়ে যাবে, দ্যাট ইজ আপ টু দা বলছে 20 লিটারস অফ দা ইউরিন পার ডে, এটা এক্সক্রিটেড হয় থ্রু দা ইউরিন। তো তোমরা পারোই এখন। আরেকটা হচ্ছে তোমার অক্সিটোসিন, প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস যেটা রিলিজ করে অক্সিটোসিন, এন্ড অক্সিটোসিন অ্যাক্টস অন দা স্মুথ মাসলস অফ দা ইউটেরাস এন্ড দা তোমার মায়োপিথেলিয়াল সেলস that surround the alveoli and the alveolar ducts of mammary gland, এবং এটা তোমার রিলেটেড উইথ দা মিল্ক ইজেকশন রিফ্লেক্স, তাই না? মিল্ক ইজেকশন রিফ্লেক্স এটা হচ্ছে তোমার অ্যান্টি অ্যাসিডোফিলিক সেল, যেটা শিখেছিল পোলেকটিভ, রেসপন্সিবল ফর মিল্ক সিক্রেশন। আর এটা হচ্ছে তোমার অক্সিটোসিন ফর মিল্ক ইজেকশন। এখানে আমি আর বলতে যাচ্ছি না কিছু। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার ব্লাড সাপ্লাই। আসো, পিটুইটারি গ্ল্যান্ডের আর্টারিয়াল সাপ্লাই বা ব্লাড সাপ্লাই দিয়ে সাপ্লাই হয় সুপিরিয়র এন্ড ইনফিরিয়র হাইপোফেশিয়াল আর্টারি, তাই না? সুপিরিয়র এন্ড ইনফিরিয়র হাইপোফেশিয়াল আর্টারি, দেখো সুপিরিয়র হাইপোফেশিয়াল কোথা থেকে আসে? ফ্রম দা, মনে আছে, ইন্টারনাল ক্যারোটিড এন্ড পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। আর ইনফিরিয়র হাইপোফেশিয়াল যেটা, সেটা হচ্ছে অনলি ফ্রম ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এবং এটা দেখো ইনফিরিয়র হাইপোফেশিয়াল আর্টারি যেটা, সেটা সাপ্রেস করে পার্স নার্ভোসাকে, বুঝছো? এটা সাপ্লাই করে তোমার পার্স নার্ভোসা এন্ড অ্যাডজনিং পার্ট অফ দ্য ইনফান্ডিবুলাম। এন্ড সুপিরিয়র হাইপোফেশিয়াল আর্টারি যেটা, সেটা তোমার সাপ্লাই করছে কোথায়? মিডিয়ান ইমিনেন্স এন্ড দ্য ইনফান্ডিবুলাম। মিডিয়ান ইমিনেন্স এন্ড ইনফান্ডিবুলাম, এবং মিডিয়ান ইমিনেন্স এটা ব্রেকস আপ হয় ইনটু ক্যাপিলারি প্লেক্সাস। এখানে এটা ব্রেকস আপ হয় মিডিয়ান ইমিনেন্সে, দ্যাট ইজ ইনটু দা ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি প্লেক্সাসে হয়, এবং ইট ইজ দা ফর্ম দা প্রাইমারি ক্যাপিলারি প্লেক্সাস। দ্যাট ইজ, আমরা জানি এখানে একটা পোর্টাল সার্কুলেশন আছে, হাইপোফেশিয়াল পোর্টাল সিস্টেম। এটা কি আর্টেরিয়াল পোর্টাল সিস্টেম না ভেনাস পোর্টাল সিস্টেম? আর্টেরিয়াল পোর্টাল সিস্টেম। কিন্তু আমাদের পোর্টাল সার্কুলেশন আমাদের দুই রকম আছে, একটা আর্টেরিয়াল পোর্টাল সার্কুলেশন, একটা ভেনাস পোর্টাল সার্কুলেশন। আর্টেরিয়ালটা কোথায় আছে মনে আছে? আচ্ছা, আর্টেরিয়ালটা হচ্ছে তোমার কিডনিতে আছে, আর্টেরিয়াল
সার্কুলেশন, এন্ড ভেনাস যেটা আছে সেটা হচ্ছে আমার লিভারেও পড়ে আসে এবং এখানেও আছে, যেটা আমার ডিপেন্ড করে, আমি বলছি পরে যে কোথায় আমরা আর্টেরিয়াল এন্ড ভেনাস বলবো। এখানে এটা তোমার সুপিরিয়র হাইপোফেশিয়াল আর্টারি মিডিয়ান ইমিনেন্সে ব্রেকস আপ হয় ইনটু প্রাইমারি ক্যাপিলারি প্লেক্সাস, ঠিক আছে। আবার এই যে হাইপোথ্যালামাসে যে তোমার নিউক্লিয়াস গুলো আছে, ডরসাল মিডিয়াল, ভেন্ট্রাল মিডিয়াল এন্ড ইনফার্নিকুলার যে নিউক্লিয়াস গুলো আছে, এদের এক্সন যেগুলো আছে, এই এক্সন গুলো কি করবে, এই এক্সন গুলো তোমার টার্মিনেট করে নিয়ার দা কোথায়, মিডিয়ান ইমিনেন্স, at the median eminence and is there into the fenestrated capillary plexus। এবং এই হরমোন গুলা কি, এগুলো হচ্ছে রেগুলেটরি হরমোন, ঠিক আছে। এই রেগুলেটরি হরমোন গুলা এই এক্সন দিয়ে এসে মিডিয়ান ইমিনেন্সের কাছে রিলিজ হয় এবং দে রিলিজ ইনটু দা প্রাইমারি ক্যাপিলারি প্লেক্সাস অফ মিডিয়ান ইমিনেন্স। তারপর দে আর ড্রেন বাই দা লং হাইপোফেশিয়াল ভেইন, লং হাইপোফেশিয়াল পোর্টাল ভেইন দিয়ে তোমার চলে যাচ্ছে পার্স ডিস্টালিস, এখানে যে আবার ব্রেকস আপ ইনটু সেকেন্ডারি ক্যাপিলারি প্লেক্সাস, ঠিক আছে। সেকেন্ডারি ক্যাপিলারি প্লেক্সাস দ্যাট ইজ, এরপর হচ্ছে ইট ইজ ড্রেন বাই দা, তারপর পার্স ডিস্টালিস থেকে ড্রেন হয় বাই দা হাইপোফেশিয়াল ভেইন, হাইপোফেশিয়াল ভেইন থেকে কালেক্টিং ভেইন থেকে ক্যাপসুলার ভেইন এন্ড দেন ইনটু ক্যাভার্নাস সাইনাস। বোঝা গেছে কিছু? তাহলে এই যে তোমার রেগুলেটরি হরমোন, দ্যাট হাইপোথ্যালামাস থেকে যেটা রেগুলেটরি হরমোন আসতেছে, সেগুলো আসে তোমার এক্সন দিয়ে আসতেছে। প্রথমে হচ্ছে প্রাইমারি ক্যাপিলারি প্লেক্সাস থেকে এটা ড্রেন হয় থ্রু দা লং হাইপোফেশিয়াল পোর্টাল ভেইন to the anterior pituitary, that is pars distalis, and এটা তো মানে রেগুলেট করে by stimulate or inhibit the cells of the pars distalis। তারপর pars distalis থেকে যে হরমোনগুলো রিলিজ হয় সেগুলো তখন ড্রেন হয় by the hypophyseal vein to the collecting vein, capsular vein and cavernous sinus, then to the general circulation। বোঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ ম্যাম আরেকবার একটু বলেন। আচ্ছা, পোর্টাল সার্কুলেশন আমরা কখন বলছি? পোর্টাল সার্কুলেশনটা হচ্ছে আমরা যে যখন কোনটা বলি, পোর্টাল সার্কুলেশন কাকে বলি? যখন ব্লাড পাস করে থ্রু দ্য টু সেটস অফ ক্যাপিলারিজ, হ্যাঁ, টু সেটস অফ ক্যাপিলারিজ বিফোর ড্রেনিং ইনটু হার্ট, তাই না? তাহলে আমরা যে পোর্টাল সার্কুলেশনকে বলছি দুই ধরনের পোর্টাল সার্কুলেশন, একটা আর্টেরিয়াল পোর্টাল সার্কুলেশন, একটা ভেনাস পোর্টাল সার্কুলেশন। এটা কিসের উপর ডিপেন্ড করে? আমরা টু সেটস অফ ক্যাপিলারিজ বলছি, প্রথম সেট অফ ক্যাপিলারি যেটা আছে সেই সবখানে কিন্তু আমরা জানতে হবে যে প্রথম সেট অফ ক্যাপিলারি কোথায় আছে, সেকেন্ড সেট অফ ক্যাপিলারি কোথায় আছে। ফার্স্ট সেট বা প্রাইমারি ক্যাপিলারি প্লেক্সাস যেটা, সেটা and pars distally breaks up in the another capillary plexus, that is secondary বা capillary plexus। এই capillary plexus এর মাধ্যমে তখন কি হবে, এই হরমোনগুলো যাবে কোথায়, সেলে, তাই না, ক্রোমোফিল সেলগুলোতে। আর ক্রোমোফিল সেলগুলোকে আদার যে স্টিমুলেট করে, ইনহিবিট করে, তখন এই সেলগুলো যে সিক্রেশন করে, সেই সিক্রেশনগুলো দেন এন্টারস ইনটু দ্য ভেইন, হাইপোফেশিয়াল ভেইন এগুলোকে বলে। দিস হাইপোফেশিয়াল ভেইন দ্যাট ড্রেনস ইনটু দ্য কালেক্টিং ভেইন, হ্যাঁ, সবগুলো আসবে তোমার কালেক্টিং ভেইনে, কালেক্টিং ভেইন থেকে যাবে ক্যাপসুলার ভেইনে, ক্যাপসুলার ভেইন থেকে দেন কোথায় যাওয়া উচিত? আর আশেপাশে কি ভেইন আছে? পিটুইটারি গ্ল্যান্ডের, চিন্তা করো, সেলাটারসিকাতের আশেপাশে কি ভেইন আছে? ক্যাভার্নাস সাইনাস আছে, ক্যাভার্নাস সাইনাস মনে আছে না নাই? জি ম্যাম। ক্যাভার্নাস সাইনাস আছে। এবার বলো তোমরা, ক্যাভার্নাস সাইনাস থেকে কিভাবে যাবে? তোমরা কথা না বললে ক্লাস অনেক লেট হয়ে যায়। বলো পিটুইটারি গ্ল্যান্ড, তোমরা প্রথমে বলেছো যে সেলাটারসিকাতে আছে, এবং সেলাটারসিকা কোথায় এটা তো মেমোরাইজ করতে পেরেছো, তাই না? যে সেলাটারসিকার দুই পাশে তো ক্যাভার্নাস সাইনাস থাকে, তাই না? মিডল ক্যানিয়াল ফোসা, না মনে নাই? তোমাদেরকে সাইনাস পড়ানো হয় নাই? ভেনাস সাইনাস গুলো পড়ানো হয়নি? হ্যাঁ না না বলো, জোরে বলো। পড়ো নাই, ঠিক আছে ম্যাম বলো। ইন্টারনাল ট্রেন করবে না? হ্যাঁ, তো সরাসরি কিভাবে যাবে? ওটা তো সেলাটারসিকাতে ছিল, পিটুইটারি গ্ল্যান্ডটা, ওখান থেকে ভেইনটা মানে কালেক্টিং ভেইন থেকে, যেহেতু আমরা জানি প্রত্যেকটা তোমার গ্ল্যান্ডই তো কভার বাই দা তোমার ক্যাপসুল, ক্যাপসুলার ভেইনে যাবে। ক্যাভার্নাস সাইনাস থেকে টেরিগয়েড ভেনাস প্লেক্সাস দিয়ে। টেরিগয়েড ভেনাস প্লেক্সাসটা কোথায় থাকে জানো? টেরিগয়েড ভেনাস প্লেক্সাসটা থাকছে তোমার বাইরে, কেনাল ক্যাভিটির বাইরে। কেনাল ক্যাভিটির বাইরে যেতে, হ্যাঁ, ক্যাভার্নাস সাইনাস থেকে ওখান থেকে যায় না অ্যাকচুয়ালি। ক্যাভার্নাস সাইনাস থেকে পিছন দিকে যাও, সব তো যতগুলো তোমার ইন্ট্রাক্রেনিয়াল ভেনাস সাইনাস আছে, একটার সাথে কমিউনিকেশন আছে, ওখান থেকে যাবে ইনফ্রাপেটুসাল সাইনাস আছে পিছনে,
ইনফ্রাপেট্রোসাল সাইনাস, ইনফ্রাপেট্রোসাল সাইনাস থেকে যাবে কোথায়? sigmoid sinus. সিগময়েড সাইনাসে, ইনফ্রাপেট্রোসাল সাইনাস সিগময়েড সাইনাসে না, ওটা সরাসরি ইন্টারনাল, হ্যাঁ ইনফ্রাপেট্রোসাল সাইনাস সিগময়েড সাইনাসে যায় অথবা সরাসরি ইন্টারনাল জুগুলার ভেনে যায়, ঠিক আছে। আলটিমেটলি তারপর ভেনাস সার্কুলেশনে গেছে, ভেনাস সার্কুলেশন গেলে আলটিমেটলি চলে যাবে কোথায়? তোমার রাইট চেম্বার অফ দ্য হার্ট, ঠিক আছে। তোমাদের তো সময় হয়ে আসছে, এগুলোকে তো একসাথে করতে হবে, তাই না? আচ্ছা আমরা চলে যাই নেক্সটে। তাহলে এখানে কোনো সমস্যা নাই তো, তাই না? এখানে অ্যান্টিপিউটারি পোস্টোপিউটারি দেখো সুন্দর করে এখানে আঁকবা, এখানে তোমার এই যে কোর্স অফ দ্য সেলস থাকবে, কোর্স অফ দ্য সেল থাকে সেপারেটেড বাই দ্য সাইনোসোইয়াল ক্যাপিলারি, এখানে তোমার ক্রোমোফিল সেল রাখতে হবে, এস্ট্রোফিল বেসোফিল সেল, এটা তোমার মাঝখানে পার্স ইন্টারমিডিয়াস পার্স নার্ভাসা যেটা, সেখানে তোমার নার্ভ ফাইবার থাকবে, এক্সন থাকবে, পিটুইসাইড থাকবে এন্ড দ্য ক্যাপিলারিজ থাকবে, এই তো। এবং এটা কানেক্টেড থাকে হাইপোথ্যালামাসের সাথে, হাইপোথ্যালামো হাইপোফাসিয়াল ট্র্যাক, that is হচ্ছে তোমার অ্যান্টিপিউটারি যেটা, সেটা কানেক্টেড থাকে থ্রু দা হাইপোথ্যালামো হাইপোফাসিয়াল পোর্টাল সিস্টেম, পোস্টোপিউটারি কানেক্টেড থাকে বাই দা থ্রু দা হাইপোথ্যালামো হাইপোফাসিয়াল ট্র্যাক, এই তো। একটু আমরা একটু আগে যাই, এখন হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ডটা কোথায় থাকে বলো? এই যে থাইরয়েড গ্ল্যান্ড, এটা কিন্তু পিছনের ছবি, হ্যাঁ। থাইরয়েড গ্ল্যান্ড তোমরা সামনে আর উপরে। হ্যাঁ, থাইরয়েড গ্ল্যান্ড একটা বাইলোব এন্ডোক্রাইন গ্ল্যান্ড, দুইটা লোব থাকে কিন্তু, হ্যাঁ। বাইলোব এন্ডোক্রাইন গ্ল্যান্ড that is situated in the anterior neck region and consists of two large lateral lobes connected through an isthmus, এখানে isthmus থাকে যেটা হচ্ছে তোমার একটা থিন ব্যান্ড অফ থাইরয়েড টিস্যু, এটা পোস্টেরিয়র সারফেস কিন্তু, মানে এটা পোস্টেরিয়র সারফেস কেমনে বললাম বলো? কি দেখে বললাম এটা পোস্টেরিয়র সারফেস? Parathyroid. হ্যাঁ অবশ্যই, যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ডের পোস্টেরিয়রলি তোমার টু পেয়ারস অফ চারটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাকে, বাট দ্যাট সেপারেটেড ফ্রম থাইরয়েড গ্ল্যান্ড বাই দা কানেক্টিভ টিস্যু, তোমার ক্যাপসুল দিয়ে সেপারেট করা থাকে, ঠিক আছে। আলাদা করা যায় না, কিন্তু এটা ক্যাপসুলটা যখন আমরা সেকশন দেখি একসাথে চলে আসে। প্যারাথাইরয়েড গ্ল্যান্ডকে খুব আলাদা করে সেপারেট করা যায় না, একদম এটার সাথে এমবেডেড হয়ে থাকে, বাট দ্যাট সেপারেটেড বাই দা কানেক্টিভ টিস্যু ক্যাপসুল। তাহলে এটা তোমার একটা বাইলোব এন্ডোক্রাইন গ্ল্যান্ড, যেটা দুইটা লার্জ ল্যাটারাল লোব থাকে কানেক্টেড বাই দা থিন ব্যান্ড তোমার টিস্যু দ্যাট ইজ isthmus, ঠিক আছে। এখন থাইরয়েড গ্ল্যান্ড যেটা আমরা বলি, এটা খাবার থেকে আমরা যে কোনো, এখানে বলার আগে আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যে এখানে স্ট্রাকচারটা দেখছি, দেখো এখানে যে কোনো একটা গ্ল্যান্ডুলার স্ট্রাকচার যখন পড়বা তখন এখানে থাকবে একটা ক্যাপসুল থাকবে, ঠিক আছে। বাইরে সবসময় ক্যাপসুল থাকবে, এই ক্যাপসুল থেকে সেপটা enters into the gland and divides it into lobules, ill-defined lobules বা distinct lobules এ, সব গ্ল্যান্ডে একই রকম মোটামুটি স্ট্রাকচার, ক্যাপসুল থাকবে, স্ট্রমা থাকে, স্ট্রমা এবং ডিভাইস ইনটু ইল-ডিফাইন্ড লোবুলস থাকে। এন্ড লোবুলস এর মধ্যে কি থাকবে এখন বলো? লোবুলস এর মধ্যে কি থাকে? গ্ল্যান্ডের মধ্যে তোমার দুইটা জিনিস, সেটা হচ্ছে তোমার বলো। প্যারেনকাইমা, হ্যাঁ অবশ্যই, প্যারেনকাইমা থাকবে, স্ট্রমা থাকবে, প্যারেনকাইমা এন্ড স্ট্রমা। প্যারেনকাইমা কোনগুলো? যেগুলো হচ্ছে তোমার সিক্রেটরি ইউনিট যেগুলো, সেগুলাই হচ্ছে প্যারেনকাইমা, এন্ড সাপোর্টিং ফ্রেমওয়ার্ক যেটা, সেটা হচ্ছে তোমার স্ট্রমা। সাধারণত কি হয় স্ট্রমাটা? এই যে ক্যাপসুল হবে, এই ট্রাবিকুলি বা সেপ্টাটা হবে, প্লাস হচ্ছে ইন্ট্রা কানেক্টিভ টিস্যু, এটা ইন্ট্রা কানেক্টিভ টিস্যু, ইন্ট্রালোবুলার কানেক্টিভ টিস্যু, যেটা তোমার মেড আপ হচ্ছে ইউজুয়ালি তোমার লুজ কানেক্টিভ টিস্যু, রেটিকুলার ফাইবারস, এগুলো সাপোর্ট দা প্যারেনকাইমা, সেক্রেটরি সেল এন্ড দা ব্লাড ভেসেল। সব গ্ল্যান্ডে একই রকম স্ট্রাকচার, ঠিক আছে। তাহলে সবখানে কিন্তু এরকম একটা ক্যাপসুল লাগবে, সেপ্টা লাগবে, তাহলে তারপরে হচ্ছে তোমার লোবুলগুলো, লোবুলের মধ্যে তোমার সেক্রেটরি ইউনিটগুলো দিবা, সেগুলো আবার সাপোর্টেড বাই দা স্ট্রমা। তাহলে স্ট্রমা কি হচ্ছে? ক্যাপসুল হবে, তারপরে হচ্ছে তোমার হবে, তারপর হচ্ছে ইন্টারলোবুলার কানেক্টিভ টিস্যু থাকবে, ইন্টারলোবুলার কানেক্টিভ টিস্যু দ্যাট ইজ ইট ইজ লুজ কানেক্টিভ টিস্যু থাকে, কোন জায়গায় অ্যাডিপোজ টিস্যু থাকে, এন্ড অলসো তোমার সারাউন্ডেড বাই দা ব্লাড ভেসেলস, বুঝা গেছে? এখন এখানে দেখো আমরা যেটা একটু ডিফারেন্স বলেছিলাম, যে থাইরয়েডের বেলায় এখানে প্যারেনকাইমা যেটা, সেটা থাইরয়েডে আমরা কি বলছি? থাইরয়েড তোমার কম্পোস্ট অফ প্যারেনকাইমা এন্ড স্ট্রমা, তাই না? তাহলে প্যারেনকাইমাটা কি? এখানে হচ্ছে তোমার থাইরয়েড টিস্যু যেটা, প্যারেনকাইমা যেটা, প্যারেনকাইমা ইজ ফর্মড বাই দা থাইরয়েড ফলিকুল, ঠিক আছে। এই যেগুলো ফলিকুল, প্যারেনকাইমা ইজ ফর্মড বাই দা থাইরয়েড ফলিকুল, এবং এখানে থাউজেন্ডস অফ ফলিকুলস থাকে, একটা গ্ল্যান্ডে থাউজেন্ডস অফ ফলিকুলস থাকে, এন্ড থাইরয়েড ফলিকুল ইজ দা স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট অফ থাইরয়েড গ্ল্যান্ড, বুঝা গেছে? আমরা গ্ল্যান্ডের মধ্যে বলছি প্যারেনকাইমা এন্ড স্ট্রমা,
and parenchyma টা হচ্ছে তোমার, it is parenchyma is formed by the thyroid follicle. There are the thousands of follicles থাকে in the thyroid gland, and thyroid follicle is the structure and functional unit of the thyroid gland. তাহলে আমার এখানে আমি কি পাচ্ছি, এই প্যারেনকাইমার মধ্যে পাবো হচ্ছে থাইরয়েড ফলিকলস পাবো এবং ইন্টারফলিকুলার কানেক্টিভ টিস্যু পাবো, তাই না? ইন্টারফলিকুলার কানেক্টিভ টিস্যু যেটা হচ্ছে তোমার লুজ কানেক্টিভ টিস্যু, অ্যাডিপোস টিস্যু থাকে, এন্ড দ্য ব্লাড ভেসেলস থাকবে, এই যে ব্লাড ক্যাপিলারিজ গুলো থাকবে। একই রকম না? কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা, এখন হচ্ছে থাইরয়েড ফলিকুল। থাইরয়েড ফলিকুলটা কিরকম দেখো, এখানে থাইরয়েড ফলিকুলটা হচ্ছে তোমার, এটা রাফলি স্ফেরিক্যাল সিস লাইক কম্পার্টমেন্ট, না? স্ফেরিক্যাল সিস লাইক কম্পার্টমেন্ট, আর একটা ওয়াল আছে, এই ওয়ালটাকে আমরা বলছি ফলিকুলার এপিথেলিয়াম। আর একটা ক্যাভিটি আছে, যে ক্যাভিটি উইথ হোমোজেনাস জেল লাইক সাবস্টেন্স দ্যাট ইজ কলয়েড। শুনতে পাচ্ছ তোমরা? জি ম্যাম। হ্যাঁ, তোমরা এই স্ট্রাকচারটা আমার জানা মতে একটু জানো, আর একটু দেখো যেখানে যে থাইরয়েডের প্যারেনকাইমা যেটা, সেটা ফর্ম হচ্ছে বাই দ্য থাইরয়েড ফলিকুল, এবং অনেকগুলো থাইরয়েড ফলিকুল থাকবে এন্ড ইন্টারফলিকুলার থাকবে, যেগুলো ফিল্ড আপ উইথ দ্য লুজ কানেক্টিভ টিস্যু, অ্যাডিপোস টিস্যু এন্ড দ্য ব্লাড ভেসেলস। এখন থাইরয়েড ফলিকুলটা তোমার সিস লাইক কম্পার্টমেন্ট থাকে, যেটা ওয়াল ইজ ফর্ম বাই ফলিকুলার এপিথেলিয়াম এন্ড দ্য ক্যাভিটি থাকে, দ্যাট ক্যাভিটি ফিল্ড উইথ হোমোজেনাস জেল লাইক সাবস্টেন্স দ্যাট ইজ কলয়েড। অ্যাকচুয়ালি কলয়েডটা কি? কলয়েডটা হচ্ছে স্টোরড ইনঅ্যাক্টিভ ফর্ম অফ থাইরোগ্লোবুলিন, তাই না? stored in active form of thyroglobulin. এখন আসো, এই যে আমরা যদি বলি যে ফলিকুলার এপিথেলিয়াম, দ্যাট ইজ ফলিকুলার এপিথেলিয়ামটা কিরকম? ওয়ালটা ফর্ম হয় বাই দা ফলিকুলার এপিথেলিয়াম। তাহলে ফলিকুলার এপিথেলিয়াম ফর্ম বাই ফর্ম হচ্ছে ফলিকুলার সেল। ফলিকুলার সেল, দিস ফলিকুলার সেলস গুলো হচ্ছে সিম্পল, ranges from simple squamous to columnar epithelium depending on the functional activity, and their simple epithelium, their simple epithelium is basal lamina. Epitheliumটা হচ্ছে স্কোয়ামাস হতে পারে, স্কোয়ামাস, কিউবয়েডাল or low columnar depending upon the functional activity. বুঝা গেছে? and apical surface যেটা comes in contact with colloid. এখন এই ফলিকুলার সেলের কাজ কি? ফলিকুলার সেল হচ্ছে রেসপন্সিবল ফর কি কাজ? ফলিকুলার সেলের synthesis of thyroglobulin. থাইরোগ্লোবুলিন না, সিনথেসিস অফ থাইরয়েড হরমোন T3 and T4, তাই না? থাইরোগ্লোবুলিনটা কি? এটা গ্লাইকোপ্রোটিন, তাই না? হ্যাঁ, এখন আমরা যে থাইরয়েড হরমোন যেটাকে আমরা বলি T3 and T4, এটা হচ্ছে তোমার প্রোডাকশন করে ফলিকুলার সেলগুলা। এখন এখানে আমরা বলি একটু, এখানে কথা একটাই, সেটা হচ্ছে ফলিকুলার এপিথেলিয়াম। ফলিকুলার এপিথেলিয়াম হচ্ছে একটা সিম্পল এপিথেলিয়াম দ্যাট রেস্ট অন দ্য বেসাল ল্যামিনা, এবং এই এপিথেলিয়ামটা হচ্ছে তোমার এখানে ফলিকুলার সেল, যেটা স্কোয়ামাস হতে পারে, বা স্কোয়ামাস কখন হবে বলো? স্কোয়ামাস হয় ইন দা রেস্টিং স্টেজে। ইন রেস্টিং স্টেজে সেলস গুলো স্কোয়ামাস থাকে, এন্ড তখন ফলিকুল গুলো কেমন থাকবে? কিরকম থাকবে বলো? এটা আমরা সিম্পল স্কোয়ামাস যদি হয় তাহলে ফলিকুলটা বড় থাকে, এবং ইট ইজ রেস্টিং স্টেজ। যখন মডারেট লেভেল অফ অ্যাক্টিভিটি থাকে তখন লাইন বাই দা কিউবয়েডাল এপিথেলিয়াম এন্ড দা তোমার কলয়েড থাকে মডারেট। আর যখন সেল হাইলি অ্যাক্টিভ থাকে তখন সেলগুলো কলামনার হয়। সেলগুলো কলামনার, দ্যাট ইজ হাইলি অ্যাক্টিভ সেল, দ্যাট সেলস কলামনার হবে, দ্যাট ইজ সেক্রেশন করবে এবং স্ক্যান্ডি থাকে। ঠিক আছে? এখন এই সেলগুলা সম্বন্ধে আমরা বলি যে ফলিকুলার যে এপিথেলিয়াম আছে সেখানে ফলিকুলার সেল থাকে না। ফলিকুলার এপিথেলিয়াম যেটা, সেটা সিম্পল স্কোয়ামাস টু কলামনার এপিথেলিয়াম, লো কলামনার এপিথেলিয়াম। ইট কনসিস্ট অফ টু টাইপস অফ সেল, একটা হচ্ছে ফলিকুলার সেল, একটা হচ্ছে প্যারাফলিকুলার সেল। আমরা এখানে চলে যাই, এই যে ফলিকুলার সেল, দ্যাট ইজ ইট ইজ লাইন বাই দা ফলিকুলার সেল, সিম্পল স্কোয়ামাস টু কলামনার এপিথেলিয়াম, এটা হচ্ছে ফলিকুলার সেল। আর একটা টু প্যারাফলিকুলার সেল থাকে। প্যারাফলিকুলার সেল গুলো কোথায় থাকে? প্যারাফলিকুলার সেল কোথায় থাকবে বলো? বা সি সেল, প্যারাফলিকুলার সেল অর সি সেল, এটা তোমার এই যে এটা ইজ এ পার্ট অফ দা ফলিকুলার এপিথেলিয়াম। একটা তোমরা জানো যেটা থাকে, এই প্যারাফলিকুলার সেল থাকতে পারে ইন বিটুইন দা ফলিকলস, সেটা তো আছে, কিন্তু আমরা ফলিকুলার ওয়াল ইজ কম্পোজড অফ ফলিকুলার সেল এন্ড প্যারাফলিকুলার সেলও বলি, দ্যাট ইজ যেটা থাকে উইদিন ইটস ওন বেসাল ল্যামিনা, দ্যাট ইজ বিটুইন দা ফলিকুলার সেল এন্ড দা বেসাল ল্যামিনা। এই দুইটার মাঝখানে এটা এট দ্য পেরিফেরি অফ দা ফলিকুলার এপিথেলিয়াম, এখানে প্যারাফলিকুলার সেল পাওয়া যায়। তাহলে প্যারাফলিকুলার সেল যদি শুধু তুমি বলো যে প্যারাফলিকুলার সেল সিচুয়েটেড ইন বিটুইন দা ফলিকলস, তাহলে কিন্তু এই কথাটা ঠিক না। ইন বিটুইন দা ফলিকল ছাড়াও ইট ইজ পার্টস অফ ফলিকুলার এপিথেলিয়াম।
দ্যাট ইজ মোস্টলি সেল হচ্ছে ফলিকুলার সেল, দ্যাট ইজ T3 and T4, and একটা প্যারাফলিকুলার সেলও থাকে কিছু, the follicular epithelium that lies between the follicular cell and the basal lamina, এবং এটা ক্যালসিটোনিন রিলিজ করে, তাই না? শুনতে পাচ্ছ? Yes, ma'am. আচ্ছা, এখন আসো এই সেলগুলো কিরকম হবে। ফলিকুলার সেল, এই তো হচ্ছে তোমার মানে স্ট্রাকচারটা এরকমই। এই ফলিকুলটা আঁকবা, ফলিকুলের মধ্যে এখানে ফলিকুলার সেল দিবা, কোন কোন জায়গায় বেসাল ল্যামিনার সাথে প্যারাফলিকুলার সেলস থাকবে, and also the in between the follicles that is a single বা ক্লাস্টার অফ the parafollicular cells থাকে। এখন আসো যে এগুলো হচ্ছে ফলিকুলার সেল। এই যে ফলিকুলার সেলগুলো আছে এটা আমরা বলছি স্কোয়ামাস টু কি কলামনার সেল। এই সেলগুলো দেখতে কিরকম হবে, মানে কার মতো ক্যারেক্টারিস্টিক্স হবে? থাইরোগ্লোবুলিন সিনথেসিস করে T3 T4, দ্যাট ইজ প্রোটিন হরমোন, তাই না? তাহলে এদের সেলগুলো ক্যারেক্টারিস্টিক্স ফিচার থাকবে কিসের মতো? প্রোটিন সিনথেসাইজিং সেলের মতো। আমরা এটাকে বহুবার বলেছি যে সেলসটাও ক্যারেক্টারিস্টিক্স অফ প্রোটিন সিনথেসাইজিং সেল। সেটা কিরকম হবে? দেখো, বেসালি বেসোফিলিয়া হয়। It is exhibits basophilic basal cytoplasm, that is abundant rough endoplasmic reticulum in basal part, and the basally একটা spherical nucleus থাকবে, and well developed supraoptic nucleus, and apical part এ secretory granulus থাকবে, যেখানে এই secretory productsটা স্টোর থাকে, তাই তো? এগুলো আমরা অনেকবার বলেছি। কিন্তু থাইরয়েড গ্ল্যান্ড যেটা, সেটা কিন্তু অন্য থাইরয়েড ফলিকুলার সেলগুলো অন্য সেলের মতো শুধু কিন্তু প্রোটিন সিনথেসাইজ করে না। কি কাজ এটা? এটা প্রোটিন সিনথেসাইজ করে প্লাস এটাকে রিলিজ করে, তো এক্সোসাইটোসিসে করে, যেটা অন্য অন্য তোমার সেলগুলো সিক্রেট করে সেভাবে। ইনিশিয়ালি কাজ আছে যেটা কলাজেনের মধ্যে হরমোন স্টোর রাখে, যখন দরকার হয় তখন এটা আবার আপটেক করে। এই হরমোনটাকে নিয়ে আসে এখানে, এটাকে হাইড্রোলাইসিস করে, হাইড্রোলাইসিস করার পরে তারপর এটাকে রিলিজ করে ইনটু দ্য ব্লাড ক্যাপিলারিজ, তাই না? তাহলে এই সেলের ক্যারেক্টারিস্টিক্স একসাথে তোমার এটা এক্সিবিট করবে দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য সেল দ্যাট সাইমultaneously সিনথেসাইজ, সিক্রেট, অ্যাবজর্ব এন্ড ডাইজেস্ট প্রোটিন, সবগুলোর ক্যারেক্টারিস্টিক্স থাকবে। আমরা এতক্ষণ যেটা বলেছি সেটা হচ্ছে তোমার দ্যাট ইজ ক্যারেক্টার অফ সিনথেসাইজিং প্রোটিন। তাহলে এটা তোমার সিক্রেটও করবে, এখান থেকে সিক্রেট করে কোন প্রসেসে বলো? এই যে এক্সোসাইটোসিসে রিলিজ করবে ইনটু দ্য লুমেন। আবার এটা অ্যাবজর্ব করবে, অ্যাবজর্ব করতে গেলে কি হবে? এটা রেগুলার কিছু মাইক্রোভিলাই থাকবে, তাই না? আর কি থাকবে? এই যে এন্ডোসাইটিক ভেসিকেল, এপিক্যাল পার্টে এন্ডোসাইটিক ভেসিকেল থাকবে হাইড্রোলাইসিস করার জন্য, সুপ্রাএপিক্যাল পার্টে লাইসোজোম। বোঝা গেছে কিছু? আমরা অন্য যে প্রোটিন সিনথেসাইজিং সেল তোমাদেরকে আগেও পড়িয়েছি, যে প্রোটিন একটা সিনথেসাইজিং সেল যদি থাকে তাহলে সেগুলো হচ্ছে তোমার বেসালি বেসোফিলিয়া থাকে ডিউ টু দ্য প্রেজেন্স অফ অ্যাবান্ডেন্ট রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ড দ্য বেসালি থাকে একটা। তারপর ওয়েল ডেভেলপড সুপ্রাঅপটিক গোলজি কমপ্লেক্স এন্ড এপিক্যাল পার্টে সিক্রেটরি গ্রানুলস থাকে, তাই না? এগুলো আমরা অনেক জায়গায় পড়িয়েছি তোমাদেরকে। যেমন হচ্ছে তোমার, যেমন একটু বলি কোন সেল বলো তো? ওই যে তোমার গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে সেল আছে না, যেটা তোমার জাইমোথিনিক সেল, মনে আছে? গ্যাস্ট্রিক গ্ল্যান্ডে কি সেল? চিফ সেল। চিফ সেলের কিন্তু এরকম ক্যারেক্টারিস্টিক্স ছিল, কিন্তু এইটা হচ্ছে ইন এডিশন এরা অ্যাবজর্ব করে। আবার অ্যাবজর্পটিভ ক্যারেক্টারিস্টিক্স থাকলে আমি জানি আমার মাইক্রোভিলাই থাকতে হবে, এন্ডোসাইটিক ভেসিকেলস থাকতে হবে, আবার এখানে হাইড্রোলাইসিসও হবে, যদি লাইসোজোমাল এনজাইমস। সো এন্ডোসাইটিক সেক্রেটরি ভেসিকেলস, lysosomes and endocytic vesicles থাকবে in the upper apical part of the cell। বুঝতে পেরেছো? তাহলে এখন আমরা যদি আরেকটু তোমাকে এখানে বলি যে এখানে কি হয়, দেখো কিভাবে সিনথেসিসটা হয়। একটা হচ্ছে তোমার অ্যামাইনো অ্যাসিড that is from the blood circulation, অ্যামাইনো অ্যাসিড enters into the, কোথায় ঢুকছে এটা? ফলিকুলার সেল, এবং রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এটা ফর্ম করে থাইরোগ্লোবুলিন। The package into Golgi complex, then it is stored in the apical part as the secretory vesicles, then it এখানে release হয় by the exocytosis into the তোমার lumen of the cavity of the gland। তোমার আয়োডাইড, যেটা আমরা মানে তোমার ডায়েট থেকে আসে আয়োডাইড, সেটা enters into the follicular cell। তারপরে এখানে আয়োডিনেশন হয়, অক্সিডেশন of the iodide to iodine, then it enters into the তোমার ক্যাভিটি, ওখানে যায় কিভাবে? আয়োডিনেশন অফ থাইরোগ্লোবুলিন, দ্যাট ইজ আয়োডিনেশন অফ টাইরোসিন টু ফর্ম কয়েড, এন্ড কয়েডটা আসলে অ্যাকচুয়ালি কি হচ্ছে তাহলে? কয়েডটা হচ্ছে আয়োডিনেটেড টাইরোসিন, তাই না? তারপরে যখন তোমার আবার এটা গেল এক পক্ষ, যখন দরকার হয় বডিতে, যখন আবার থাইরয়েড হরমোন দরকার হয় তখন এটা আপটেক করে তোমার কলয়েডটাকে আপটেক করে এজ এ এন্ডোসাইটিক ভেসিকেল। আসার পর তারপর লাইসোজোম থেকে হাইড্রোলাইসিস করে রিলিজ করে
T3 T4 then it is releasing to তোমার ব্লাড সার্কুলেশন। এখানে দেখো এই যে তোমার রিসেপ্টরস থাইরয়েড সেলগুলোতে ফলিকুলার সেলগুলোতে রিসেপ্টরস আছে ফর দা থাইরোট্রপিন। এই থাইরোট্রপিনের স্টিমুলেশনে থাইরোট্রপিন রিসেপ্টরের জন্য এটা তখন তোমার স্টিমুলেট হয় টু রিলিজ থাইরয়েড হরমোন। বুঝা গেছে? এটুকু তোমার ফিজিওলজিতে পড়েছো তাই না? Yes, কথা ma'am. বলো না কেন? এগুলো তো ফিজিওলজিতে বলেছো, আমি একটু পড়লাম এখানে, কিন্তু এখানে আমি এগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে এখানে আরেকটা যে আমরা এন্ডোক্রাইন গ্ল্যান্ড যেগুলো পড়বো সেই এন্ডোক্রাইন গ্ল্যান্ড গুলো কর্ডে বা ক্ল্যাম্পে থাকে। এখানে একটা এক্সেপশন আছে, থাইরয়েড গ্ল্যান্ডে এই এন্ডোক্রাইন সেলগুলো এনএস থাকে ইনে ফলিকুল। যত জায়গায় এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড গুলো কর্ডে অর ক্ল্যাম্পে থাকে, এবং ইন দা থাইরয়েড গ্ল্যান্ড একটা এক্সেপশন দ্যাট ইজ এখানে ফলিকুলসে থাকে। আবার আইসোলেটেড এন্ডোক্রাইন সেলও থাকে, কত আইসোলেটেড এন্ডোক্রাইন সেল, সেগুলা গ্ল্যান্ডে না ইন্ডিভিজুয়াল সেল হিসেবে থাকে বিভিন্ন অর্গানে। যেমন আমরা ডাইজেস্টিভ অর্গানে পেয়েছি এন্ডোক্রাইন সেল দ্যাট ইজ জি সেল, ডি সেল, এগুলো পেয়েছি না যে ট্র্যাকে। এগুলো কিন্তু আইসোলেটেড এন্ডোক্রাইন সেল যেগুলা তোমার হরমোন সিক্রেট করে। এগুলো আমরা বলেছিলাম কি বলেছিলাম ওটাকে, এখন আমরা এন্ডোক্রাইন সেল, তাই না? ওগুলো গ্ল্যান্ড হিসেবে কাজ করে। আর থাইরয়েডের বেলায় এখানে হচ্ছে যে তোমার এটা ফলিকুলার অ্যারেঞ্জ থাকে। আরেকটা বড় ডিফারেন্স আছে, কি ডিফারেন্স এখানে দেখো, যে আমরা কোন জায়গায় প্রোটিন সিনথেসাইজিং সেল আছে সেগুলো সেলগুলো তোমার অ্যাকচুয়ালি স্টোর দা প্রোটিন, যেগুলো সিনথেসাইজ করার পর স্টোর করে প্রোটিনগুলোকে ইন দা সেক্রেটরি ভেসিকলস এন্ড এপিক্যাল পার্ট অফ দা সেল, তাই না? এগুলো আমরা বহুবার বলেছি, কিন্তু ওখানে স্মল কোয়ান্টিটি স্টোর থাকে। হ্যাঁ, কিন্তু এইখানে দেখো থাইরয়েড গ্ল্যান্ডে লার্জ কোয়ান্টিটিস অফ দা হরমোন স্টোরস ইন দা থাইরয়েড গ্ল্যান্ডে, কিন্তু কোথায় থাকে স্টোরটা? এক্সট্রাসেলুলারলি। খেয়াল করো, দুইটা ডিফারেন্স এখানে আছে অন্য গ্ল্যান্ডের চেয়ে। যে থাইরয়েড গ্ল্যান্ডটাকে এখানে ইউনিক বলেছি, যে এখানে লার্জ কোয়ান্টিটিস অফ হরমোন তোমার স্টোর থাকতেছে, যেটা এক্সট্রাসেলুলারলি অ্যাজ কলয়েড, ইন কন্ট্রাস্ট টু আদার এন্ডোক্রাইন গ্ল্যান্ড যেখানে তোমার যারা স্টোর করে ভেরি স্মল কোয়ান্টিটিস অফ হরমোনস ইন্ট্রাসেলুলারলি অ্যাজ সেক্রেটরি ভেসিকলস। বুঝা গেছে? আর কি আছে তোমার আরেকটা হচ্ছে যে ওখানে কর্ড এন্ড ক্ল্যাম্পে থাকে, এখানে তোমার এটা দেয়ার এনএস থাকে ফলিকুলসে। বুঝা গেছে? আর হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড হচ্ছে তোমার এক্সট্রিমলি ভাস্কুলারাইজ অর্গান, সো an extensive blood and lymphatic capillary network পাবা সারাউন্ডিং দা ফলিকুল। ঠিক আছে? এক্সটেন্সিভ হাইলি ভাস্কুলারাইজ অর্গান থাকার জন্য এটা এক্সটেন্সিভ ব্লাড এন্ড লিম্ফ্যাটিক ক্যাপিলারি পাবো দ্যাট ইজ সারাউন্ডিং দা ফলিকুল। হ্যাঁ, এবং এই ফলিকুলে যে তোমার ক্যাপিলারি গুলো আছে সেগুলো আমরা বারবার বলছি এগুলো হচ্ছে তোমার ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি, এবং এই কনফিগারেশন থাকার জন্য দ্যাট ফ্যাসিলিটেট দ্য ট্রান্সপোর্ট অফ মলিকুলস বিটুইন দ্য গ্ল্যান্ড সেল এন্ড দ্য ব্লাড ক্যাপিলারিজ। এটা সব এন্ডোক্রাইন গ্ল্যান্ডের জন্য একই রকম। থাইরয়েড গ্ল্যান্ড ডেভেলপ করে কোথা থেকে বলতে পারো নাকি এটাও পড়ানো হয়নি? এটা হয়েছে পড়ানো। ফলিকুলার সেল, প্যারাফলিকুলার সেল। প্যারাফলিকুলার সেল আসে তোমার আল্টিমা ব্রঙ্কিয়াল বডি দ্যাট ইজ ফোর্থ ফ্যারিঞ্জিয়াল পাউচ থেকে। আর এগুলো কোথা থেকে আসে? থাইরয়েড ফলিকুলার সেল। কুইকলি বলো, আছো তোমরা? হ্যাঁ, কথা তো উত্তর করবো, জয়েস প্রশ্ন করলে তো মনে হচ্ছে সাইলেন্ট হয়ে গেছো। এখন এখানে এই ফলিকুলার সেলগুলো ডেভেলপ করে কোথা থেকে মনে আছে না ভুলে গেছো? থাইরোগ্লোসাল ডাক্ট পড়ানো হয়েছে এগুলো নাকি? না হয় নাই, হেড নেক হয় নাই তোমাদের পড়ানো? ফ্যারিঞ্জিয়াল আর্চ পাউচেস পড়ানো হয়েছে নাকি? জি ম্যাম, মনে হয়েছে। জি ম্যাডাম হয়েছে। হ্যাঁ, তাহলে থাইরোগ্লোসাল ডাক্ট পড়ানো হয়েছে না? থাইরোগ্লোসাল ডাক্ট যেটা তোমার হচ্ছে তোমার ডেভেলপ করে যেমন এজ অ্যান আউটগ্রোথ ফ্রম দ্য ফ্লোর অফ দ্য প্রিমিটিভ ফ্যারিংস থেকে, দ্যাট ইজ এটা এন্ডোডার্মাল। ঠিক আছে? ফলিকুলার সেল গুলা হচ্ছে তোমার এগুলো এন্ডোডার্মাল, আর পাউচ থেকে আসছে তোমার প্যারাফলিকুলার সেল। হ্যাঁ, এখন এখানে দেখো আমরা যে বলছি রেস্টিং ফলিকুল আর একটা ফলিকুলের মধ্যে ডিফারেন্স কি? এখানে কিন্তু ফলিকুল গুলা লাইন বাই সিম্পলি স্কোমাস এপিথেলিয়াম আমরা বলেছি। হ্যাঁ, সিম্পলি তাহলে কি হবে? তোমার ফলিকুল গুলা বড় হবে, ফলিকুল বড় হবে এবং এখানে তোমার লার্জ অ্যামাউন্ট অফ কলয়েড স্টোর থাকবে। আর যখন অ্যাক্টিভ হবে দ্যাট ইজ তোমার সেলগুলো টল হয়, কলামনার কিউবয়েডাল টু কলামনার সেল হবে, এবং ওখানে বেশি মাইক্রোভিলাই থাকবে এবং তোমার অল্প পরিমাণ কলয়েড থাকছে। যখন কলয়েড শেষ হয়ে যায় আমরা নিয়ে ফেলি, যখন বডিতে আবার তোমার থাইরয়েড হরমোন দরকার হয়, তখন যখন এটাকে আপটেক করে ফেলা হয় তখন কি হয়? এমটি হয়ে যায় তোমার লুমেন, এই সময় সেলগুলো আবার সিক্রেট করে। তার মানে যখন সিক্রেটরি অ্যাক্টিভিটি বেশি তখন কলয়েড কম।
তাহলে এখানে একটা ডিফারেন্সটা দেখো, নিউক্লিয়াসটা কেমন হবে, রেস্টিং ফলিকুলার নিউক্লিয়াস কেমন হওয়া উচিত, dark, কেন বলো, অনেকবার বলা হয়েছে এগুলো, কেন বলো, নিউক্লিয়াস কেন ডার্ক হয়, হেটেরোক্রোমেটিক নিউক্লিয়াস হয়, হেটেরোক্রোমেটিক হলে ডার্ক হয়, তাই না নাকি? আর যখন অ্যাক্টিভ থাকে তখন ইউক্রোমেটিক নিউক্লিয়াস থাকে, ইউক্রোমেটিক দ্যাট ইজ এক্সটেন্ডেড থাকে, দ্যাট ইজ তোমার স্টেইন করে পেল, আর এটা যখন তোমার কয়েল পরিমাণ থাকে হেটেরোক্রোমেটিক তখন এটা স্টেইন ডার্ক নেয়। ভুলে গেছো? আবার একটু দেখে নিও। হ্যাঁ, আচ্ছা এখানে দেখো যে এখানে আমরা যখন এই থাইরয়েড গ্ল্যান্ড এন্ড এখানে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, তোমরা স্লাইডও পাবে এরকম, এন্ড রিসেপ্টেড বাই দা কানেক্টিভ টিস্যু, ক্যাপসুল থাকে এখানে বা কানেক্টিভ টিস্যু সেপ্টা দিয়ে তোমার ভাগ করা থাকে। এখন প্যারাথাইরয়েড গ্ল্যান্ড যেটা, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডে বেশি কিছু নাই। হ্যাঁ, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা দেখো এখানে এটা একই রকম যে সেল। হুম, 10টা 17 বাজে। হ্যাঁ 17 বাজে, তোমাদের আজকে ক্লাস নাই। হ্যাঁ, এটা শেষ করো। এখন দেখো এখানে, নাকি আরেকটা ক্লাস আছে তোমাদের 10:30টায়? না ম্যাডাম, নাইট মোড। নাই, এটা শেষ করো। এখন শোনো, দেখো এখানে যে দেখো এখানে সেলগুলো দেখো, সেলগুলো অ্যারেঞ্জিং কোর্স দেখেছো, সেলগুলো অ্যারেঞ্জিং কোর্স সেপারেটেড বাই দা সাইনোসয়েডাল ক্যাপিলারিজ, তোমার সাইনোসয়েডাল ক্যাপিলারিজ, এবং দুই ধরনের সেল আছে, এগুলা দেখো কতগুলো ছোট ছোট সেল আছে, এবং এটা তোমার ছোট সেলগুলো কিরকম, অ্যাকচুয়ালি আমরা এখানে বলবো যে ক্যাপসুল আছে, আবার একই রকম ক্যাপসুল থাকবে এখানে, ক্যাপসুলের পর ট্রাবিকুলি থাকবে, প্যানকাইমায় থেকে সেলস অ্যারেঞ্জিং কোর্স থাকে, অ্যানাস্টোমেটিক কোর্স থাকে, এবং সাউন্ডেড বাই দা ক্যাপিলারিজ, সাউন্ডেড বাই দা ফেনেস্ট্রেটেড ক্যাপিলারিজ। তাহলে দুই টাইপের সেল থাকছে, একটা হচ্ছে তোমার ছোট ছোট সেল যেগুলো থাকে সেগুলো হচ্ছে স্মল পলিগনাল সেল বাট মোস্ট নিউমারাস সেল, এগুলোকে বলে চিফ সেল, এবং কতগুলো লার্জ সেল, এই যে লার্জ বাট দেয়ার তোমার স্মলার পপুলেশন, এগুলো হচ্ছে অক্সিফিল সেল। এই অক্সিফিল সেল কম থাকে কিন্তু এটা বড় বড় সেল, এবং এই অক্সিফিল সেলের ফাংশনটা জানা যায় না, কিন্তু চিফ সেল যেগুলো সেগুলো সিক্রেট করে, কি সিক্রেট করে এগুলো, প্যারাথর্মন সিক্রেট করে। আর একটু দেখো এখানে, দেখো এই সাইনোসয়েডাল ক্যাপিলারিজ, এগুলো হচ্ছে বড়গুলো অক্সিফিল সেল, এই ছোট যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার চিফ সেল। হ্যাঁ, চিফ সেল, এবং চিফ সেল মানে এগুলো তোমার সিক্রেটরি গ্র্যানুলস থাকে, তাই না, সিক্রেটরি গ্র্যানুলস থাকে যেখানে তোমার প্যারাথর্মন জমা হয়, তারপর এটাকে রিলিজ হয়। ঠিক আছে, এখন এই প্যারাথর্মনটা তোমার এখানে যে প্যারাথর্মন রিলিজ হচ্ছে, এই প্যারাথর্মনটা কি কাজ করে বলো, এগুলো তোমাদের কিন্তু ফিজিওলজিতে পড়তে হবে, এখানে একটু পড়তে হবে। আমরা ক্যালসিয়াম হোমোস্টেসিস করে না, হ্যাঁ, ক্যালসিয়াম এন্ড ফসফেট লেভেল অফ দ্য ব্লাডটাকে হোমোস্টেসিস করে, রেগুলেট করে, তাই না, দ্যাট ইজ ইট ইনক্রিজ ব্লাড ক্যালসিয়াম লেভেল এন্ড ডিক্রিজ ব্লাড ফসফেট লেভেল। তাহলে কি করে এটা, ইনক্রিজ ব্লাড ক্যালসিয়াম লেভেল বাড়ায়, কিভাবে বাড়ায়, কখন, এটা তোমরা জানোই যে আমরা যে বলেছি যে তোমার অ্যাক্টিভিটি কন্ট্রোল বাই দা তোমার পিটুইটারি গ্ল্যান্ড, তাই না, কিন্তু এটা কিন্তু তা হবে না। এই যে তোমার প্যারাথর্মন আর ক্যালসিটোনিন যেটা, হ্যাঁ, এই দুইটা কিন্তু প্যারাথর্মনের সাথে বা তোমার পিটুইটারির সাথে তোমার পেটুইটারির উপর ডিপেন্ড করে না, এটা রিলেটেড উইথ দা ব্লাড ক্যালসিয়াম লেভেল। ব্লাড ক্যালসিয়াম লেভেল কম হলেই এটা স্টিমুলেট হয়, তাই না, ব্লাড ক্যালসিয়াম লেভেল এটা বাড়ায় প্যারাথর্মন, স্টিমুলেট দ্য প্যারাথর্মন। এই প্যারাথর্মন ব্লাড ক্যালসিয়াম লেভেল কিভাবে বাড়ায় ম্যাডাম? অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বাড়ায়। হ্যাঁ, osteoclastic activity, that is increases the number and activity of the osteoclast। তাহলে কি হবে, osteoclast কি করবে, promote the resorption of the তোমার resorption of the bone matrix, resorption হলে কি হবে, রিলিজ হবে ক্যালসিয়াম, তাই না, রিলিজ অফ দ্য ক্যালসিয়াম, এটা একটা। আরেকটা হচ্ছে ইনক্রিজ দ্য intestinal absorption of the calcium, increase the distal tubular reabsorption of the calcium, এগুলো তোমরা জানো। হ্যাঁ, ঠিক আছে, আর এখানে এগুলো তোমরা ফিজিওলজিতে ভালো করে পড়বে, এটা তো অ্যাকচুয়ালি এগুলো পড়ার উদ্দেশ্য হাইপোসিক্রেশন এন্ড হাইপারসেকশন টিটানি হয়, এটা তোমাদের পড়তেই হবে। আর আমরা ওখানে একটু ছেড়ে গেছি থাইরোক্যালসিটোনিন যেটা, সেটার কাজ কি, যেটা তোমার প্যারাফলিকুলার সেল, ওটা অ্যান্টাগনিস্ট অফ প্যারাথর্মন, তাই না, অ্যান্টাগনিস্ট অফ প্যারাথর্মন, দ্যাট ইজ ওটা আবার ব্লাড ক্যালসিয়াম লেভেল কমাবে, কিভাবে, এটা তো ইনক্রিজ করে ব্লাড ক্যালসিয়ামের মাধ্যমে ম্যাডাম। হ্যাঁ বলো, ইনহিবিটিং বোন রিজর্পশন, তাই না, এবং ওইটার ক্যালসিটোনিন সিক্রেশনটা আবার ট্রিগার্ড হয় ইন রেসপন্স টু ব্লাড ক্যালসিয়াম, ইনক্রিজ ব্লাড ক্যালসিয়াম লেভেল, এবং এটা তোমার পিটুইটারি বা প্যারাথর্মনের উপর ডিপেন্ড করে না। বাকি আমরা অন্য হরমোনগুলো যেগুলো বলছি সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি পিটুইটারির উপর, পিটুইটারি কন্ট্রোল করে, বাট এই যে প্যারাথর্মন আর হচ্ছে তোমার ক্যালসিটোনিন, এরা কিন্তু তোমার পিটুইটারি গ্ল্যান্ডের উপরে ডিপেন্ডেন্ট না। ইনক্রিজ ব্লাড ক্যালসিয়াম বা ব্লাড ক্যালসিয়াম লেভেল বাড়লে বা কমলে এটা স্টিমুলেট হয়, ট্রিগার্ড হয়।
ঠিক আছে? এখন এখানে যে তোমার থাইরয়েড গ্ল্যান্ড বা গ্ল্যান্ড যেগুলো হচ্ছে হাইপোসিকেশন বা হাইপারসিকেশন, এগুলো তোমরা নিজেরা পড়বা। ঠিক আছে? এখন হচ্ছে যে আমরা অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা বাকি রয়ে গেল। নেক্সট ক্লাসে অ্যাড্রিনাল গ্ল্যান্ডটা রয়ে গেছে বাকি, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, এক্সোক্রাইন গ্ল্যান্ড এন্ড টাং। একটু পড়ে এসো, হ্যাঁ? ঠিক আছে? ওকে ম্যাম। জি ম্যাডাম, ওকে, থ্যাংক তাহলে ইউ আমরা শেষ ম্যাডাম। করি। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম